ওয়েলকাম জানাই সবাইকে দ্য সাকসেস মাস্টারে। আশা করি সবাই ভালো আছো। আর ইতিমধ্যে তোমাদেরকে কিন্তু এসটিজিটির সিলেবাস চেঞ্জ হয়েছে, সঙ্গে কিন্তু আবার এসটিজিটির যে এক্সাম ডিসেম্বরের 7 তারিখ সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দুইটা যে সাবজেক্ট নতুন করে অ্যাড করা হলো, যে ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স, তো এই ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সের থেকে কিন্তু আমাদের এখান থেকে অনলাইন বা অফলাইন বলো দুইটা ক্লাসে কিন্তু এখন সিরিয়াল বাই বা রুটিন অনুযায়ী কিন্তু চলছে। তো এই যে বাংলা এবং ইংলিশ যে সাবজেক্টটা, দুইটা সাবজেক্টই কিন্তু মানে তুলে দেওয়া হয়েছে এবং নতুন দুইটা সাবজেক্ট অ্যাড করা হয়েছে। তো আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স ক্লাসটা তোমাদেরকে করাবো, সাবজেক্টটা তোমাদের সামনে নিয়ে আসব, তো সেই সাবজেক্টের মধ্যে যে সিলেবাস অ্যাকর্ডিংলি যে পয়েন্টগুলো বা টপিকগুলো রয়েছে সে অনুযায়ী কিন্তু আমরা মানে পড়বো আর কি। তো আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, আশা করি তোমরাও সহযোগিতা করবে। তো আজকে সিলেবাস অ্যাকর্ডিং যে টপিকটা প্রথম রয়েছে সেটা হচ্ছে ডেমোক্রেসি, মানে হচ্ছে কি গণতন্ত্র। এই যে গণতন্ত্র রয়েছে ইউনিট 1 থেকে যে টপিক ফার্স্ট টপিকটা সেটা হচ্ছে ডেমোক্রেসি কনসেপ্ট, মিনিং, ফিচার, আর রয়েছে কি নিড অ্যান্ড আর্গুমেন্ট অফ ডেমোক্রেসি, অর্থাৎ কি গণতন্ত্র। তো আজকের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব হচ্ছে যে ডেমোক্রেসির যে মিনিং কি রয়েছে, কনসেপ্ট কি এবং তার কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যটা কি রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে আমি প্রথমেই তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে ডেমোক্রেসি কি বা গণতন্ত্র বলতে কি বোঝায়। গণতন্ত্র বলতে যেখানে বোঝায় সেটা কিন্তু ধরনটা বলতে গেলে দুই ধরনেরই হয়ে থাকে, সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র। এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্র সেটা কি? প্রত্যক্ষ গণতন্ত্রটা হচ্ছে যেটা আগে কিন্তু প্রচলিত যে সমাজ ব্যবস্থাটা বা বলতে পারো শাসন ব্যবস্থাটা মানে ছিল, সেখানে কিন্তু ছিল প্রত্যক্ষ গণতন্ত্র, বা সেই গণতন্ত্রটাকে আমরা বলি কি অংশগ্রহণকারী গণতন্ত্র। গণতন্ত্রের প্রকারভেদ আমরা যখন আজকে ক্লাসে পড়বো 4 ধরনের টোটাল গণতন্ত্র মানে সেখানে থাকবে, কিন্তু প্রথম যে মানে দুইটা গণতন্ত্র নিয়ে আমি বলছি প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ বা আমরা কি বলতে পারি অংশগ্রহণকারী গণতন্ত্র। কেন সেটা অংশগ্রহণকারী হবে? কারণ সেই ডাইরেক্ট ডেমোক্রেসি বা প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে জনগণরা কিন্তু সকলেই যে মানে সমাজ ব্যবস্থায় প্রচলিত ছিল, বা আমরা জানি এই যে গণতন্ত্র ওয়ার্ডটা বা শব্দটা সেটা কিন্তু আগে শুরু হয়েছিল প্রথম কোথায়? গ্রিসে, তারপর আস্তে আস্তে রোম এবং ভারতে কিন্তু শুরু হয়েছিল, এবং আস্তে আস্তে সেটা সারা ভারতবর্ষ বা সারা বিশ্বজুড়েই বলতে পারো গণতন্ত্র ওয়ার্ডটা সেটা কিন্তু বিংশ শতাব্দীতে কিন্তু সেটা মানে খ্যাতি পায়, বা সেটা বিশ্বজুড়েই কিন্তু সেটা প্রচলিত হয় যে গণতন্ত্র যেটা রয়েছে শব্দটা। তো সেই গণতন্ত্রটা পূর্বে যে অবস্থায় ছিল সেটা ছিল প্রত্যক্ষ গণতন্ত্র, যেখানে জনগণ সকলে মিলে একটা রাষ্ট্রের বা একটা রাজ্যের মধ্যে বা একটা রাষ্ট্রের মধ্যে জনগণরা একত্রে একসঙ্গে হয়ে একটা টাইমে সেখানে কিন্তু তারা নিজেরা সশরীরে অংশগ্রহণ করত, বা সকলের মতামত নিয়ে সকলের বিচার বিবেচনায় সকলের আলোচনার দ্বারাই কিন্তু সেখানে যে শাসন ব্যবস্থাটা পরিচালিত হতো, যেটা প্রত্যক্ষ গণতন্ত্রটা ছিল। তো বিংশ শতাব্দীতে আস্তে আস্তে গণতন্ত্রটা সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এখন কিন্তু বর্তমান সময়ে আমরা প্রত্যক্ষ গণতন্ত্রটা আর দেখতে পাই না, তাও সেটা দেখা যায় বর্তমান সময়ে সুইজারল্যান্ডে। এটা একটু খেয়াল রাখবে যে প্রথম কোথায় গণতন্ত্রের ধারণাটা সৃষ্টি হয়েছিল, বা কারা প্রথম গণতন্ত্রের যে শব্দটির প্রথম ব্যবহার শুরু করেছিলেন, সেটা হচ্ছে গ্রিস বা গ্রিসের অ্যাথেন্স নগরীতে। ওকে, তারপরে যেটা হচ্ছে আস্তে আস্তে রোম, ভারত, তারপর সারা বিশ্বজুড়ে গণতন্ত্রটা ছড়িয়ে পড়ে। বর্তমান সময়ে প্রত্যক্ষ গণতন্ত্র কেন দেখা যায় না? কারণ সেখানে গণতন্ত্রটা যে বিশ্বের মধ্যে বা যে কোনো একটা রাষ্ট্রের মধ্যে যে জনসংখ্যার যে ভিত্তিতে জনসংখ্যা এতটা পরিমাণ মানে বৃদ্ধি পেয়েছে, যেখানে একটা সময়ে একটা স্থানের মধ্যে এত জনসংখ্যা একত্রে অংশগ্রহণ করে কিন্তু
সিদ্ধান্ত গ্রহণ করাটা অসম্ভব। তো সেই কারণে কি হয়েছে, পরোক্ষ গণতন্ত্র গড়ে উঠেছে বর্তমান সময়ে। তা সত্ত্বেও প্রত্যক্ষ গণতন্ত্র আমরা দেখতে পাই বর্তমানে কোন রাষ্ট্রে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডে। আর পরোক্ষ গণতন্ত্রটা কি, সেটা হচ্ছে যেটা বর্তমান সময়ে প্রচলিত, যেখানে আমরা যে 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা কিন্তু ভোট দিয়ে ভোটের অধিকার প্রদান করে কিন্তু প্রতিনিধি নির্বাচন করে কিন্তু সরকার গঠন করে, এবং সেখানে কিন্তু প্রতিনিধিরাই কিন্তু জনগণের কল্যাণমূলক কিন্তু কাজ করে থাকে। তো সেটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট বা পরোক্ষ গণতন্ত্র। ওকে, তাছাড়াও আরো দুই ধরনের গণতন্ত্র রয়েছে, উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্র। সবটা নিয়ে আলোচনা করব। প্রথমে ক্লাসটা শুরু করছি। আশা করি গণতন্ত্রের মোটামুটি যে কনসেপ্ট বা মিনিং বলতে কি বোঝায় সেটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, বা প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের ধারণাটাও বুঝতে পেরেছো। প্রথম একটু দেখে নিচ্ছি যে গণতন্ত্রের ধারণার মধ্যে কনসেপ্ট অফ ডেমোক্রেসি কি বলছে। গণতন্ত্র মানব সভ্যতার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অন্যতম সর্বাধিক আলোচিত, গ্রহণযোগ্য এবং জনপ্রিয় ধারণা। গণতন্ত্রটা যেটা, সেটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অন্যতম। কেন? কারণ গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা শাসন আমরা বলতে পারি। যদিও বর্তমান সময়ে পরোক্ষ গণতন্ত্র, কিন্তু জনগণই তো নিজেরা নির্বাচন করে প্রতিনিধিদেরকে পাঠাচ্ছে বা প্রতিনিধিদের নিয়ে সরকার গঠিত হচ্ছে। তো সেই যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যে গণতন্ত্র কথাটা রয়েছে, সর্বাধিক আলোচিত এবং গ্রহণযোগ্য এবং জনপ্রিয় একটা ধারণা বা কনসেপ্ট বলা যায়। নেক্সট কি বলছে, এটি কেবল একটি শাসন ব্যবস্থা নয়, বরং একটি জীবন দর্শন, সামাজিক চেতনা। এটা যে কেবলমাত্র জনগণের আগে যেটা পূর্বে যেটা ছিল যে জনগণই শাসন করবে, বা বর্তমান সময়ে জনগণ প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে শাসন করবে, শাসন ব্যবস্থাটা ঠিকই, কিন্তু সব দিক থেকে যে শাসন ব্যবস্থাটাকেই বোঝাচ্ছে এরকম নয়। এটি একটি জীবন দর্শন, সামাজিক চেতনা। সামাজিক চেতনা কেন? কারণ আমরা জানি গণতন্ত্র যদি ওয়ার্ডটা আসে, গণতন্ত্রের মূল ভিত্তি কি যদি বলা হয়, যদি কোয়েশ্চেন আসে গণতন্ত্রের মূল ভিত্তি কি, তাহলে সেটা হবে কি অ্যান্সার সাম্য, অর্থাৎ ইকুয়ালিটি। ঠিক আছে, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে কি আমাদের ইকুয়ালিটি, অর্থাৎ সাম্য। অর্থাৎ ধনী দরিদ্র যারাই থাকুক তারা কিন্তু অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত, সাংস্কৃতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে সকলেই কিন্তু আমাদের সমক্ষমতার অধিকারী হবে, এবং তাদের কিন্তু ক্ষমতা বা অধিকার থাকবে যে তারা কিন্তু প্রতিনিধি নির্বাচনের অধিকার কিন্তু থাকবে। তাই মূল ভিত্তিটাই হচ্ছে কি সাম্য, অর্থাৎ সমতা থাকতে হবে সর্বদিক দিয়ে। তাই এখানে কি বলছে যে গণতন্ত্র মানব সভ্যতার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, যে কোনো একটা রাজনৈতিক বা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে অন্যতম একটা ব্যবস্থা বা গ্রহণযোগ্যতা যেটা পেয়েছে সেটা গণতন্ত্র। এটা শাসন ব্যবস্থা নয়, এটি একটি জীবন দর্শন এবং সামাজিক চেতনা। ওকে, এই যে গণতন্ত্র শব্দটা রয়েছে, গণতন্ত্রের ইংলিশ টার্মটা কি রয়েছে আমরা জানি, ডেমোক্রেসি। ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্রের ইংলিশ টার্মটা। ওকে, তাহলে এখানে গণতন্ত্র শব্দটি কোথা থেকে এসেছে এটা জানতে হবে। গ্রিক শব্দ, ইম্পর্টেন্ট। কি থেকে? ডেমোস অর্থাৎ জনগণ, এবং হচ্ছে ক্রেটোস অর্থাৎ শাসন বা ক্ষমতা। তাহলে গণতন্ত্র কথাটির অর্থ কি? জনগণের শাসন বা জনগণের যে ক্ষমতা রয়েছে এটা। তাহলে যদি বলে যে ডেমোক্রেসি শব্দটি কোন শব্দ থেকে এসেছে, গ্রিক শব্দ, এবং সেটা ডেমোস এবং ক্রেটোস থেকে, অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। প্রথম গ্রিক নগর যেটা বললাম নগর রাষ্ট্র, এই নগর রাষ্ট্র কি? নগর রাষ্ট্রটাকে আবার বলা হচ্ছে কি পলিটি। পলিটিটা কি? আমি বললাম কি যে গণতন্ত্র যে ওয়ার্ডটা, যেখানে জনগণের দ্বারা হচ্ছে, জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে, তাই সেটাকে প্রত্যক্ষ গণতন্ত্রের আরেকটা কি নাম রয়েছে, ডাইরেক্ট ডেমোক্রেসি, যেটা আগে ছিল প্রত্যক্ষ গণতন্ত্র বা অংশগ্রহণকারী গণতন্ত্র। এই যে অংশগ্রহণকারী গণতন্ত্র, সেই অংশগ্রহণকারীর মধ্যে কারা অংশগ্রহণ করবে? জনগণ। জনগণ নিজেরা থেকে সেখানে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে সে দেশের বা রাষ্ট্রের শাসন ব্যবস্থাটা তখন তারা চালাতো আর কি। তো সেই যে প্রথম কিন্তু গ্রিস দেশে, গ্রিকে কিন্তু এথেন্স নগরী, এবং নগর রাষ্ট্র কি? নগর রাষ্ট্র হচ্ছে যেটাকে বলা হয় পলিটি। পলিটি মানে কি? যেমন
গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটলের মতে, এটা একটু লিখে রাখবে তোমরা, গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটলের মতে, প্লেটো ও এরিস্টটলের মতে গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটলের মধ্যে তারা কি বলেছেন, গণতন্ত্রটাকে, গণতন্ত্র হচ্ছে পলিটি এর বিকৃত রূপ। গণতন্ত্র হলো পলিটির বিকৃত রূপ। ওকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যে গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটলের মতে গণতন্ত্রটা কি রয়েছে। গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটল বলেছেন গণতন্ত্রটা হচ্ছে পলিটি এর বিকৃত রূপ। ওকে, গণতন্ত্র হচ্ছে পলিটি এর বিকৃত রূপ। মানে কি, এই পলিটিটা কি, এখানে যেটা বলছে যে নগর রাষ্ট্র মানে কি, আমি দেখলাম পলিটি। পলিটি হচ্ছে গ্রিস দেশে যে ছোট ছোট জায়গায় বা এরিয়াতে জনগণরা যে বসবাস করত, সেই জায়গা বা এলাকা বা এরিয়াগুলিকে বলা হতো কি, নগর রাষ্ট্র, অর্থাৎ পলিটি। তো এই যে গ্রিক দার্শনিক পলিটি, প্লেটো এবং যে এরিস্টটলের মতে গণতন্ত্র হলো পলিটি এর বিকৃত রূপ। ওকে, তাহলে এখানে আমরা প্রথম যে গ্রিস বা গ্রিকের কোথায়, নগর রাষ্ট্রের এথেন্স নগরীতে, ইম্পর্টেন্ট রয়েছে, এথেন্স নগরীতে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা ঘটে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কত শতাব্দীতে, 5ম শতাব্দীতে গণতন্ত্রের সূচনা হয়। কিন্তু যদি বলে যে গণতন্ত্র সারা বিশ্ব জুড়ে যে এটার মানে আলোড়ন সৃষ্টি হয়েছে বা বলতে পারো প্রচার হয়েছে গণতন্ত্রের ধারণাটা, সেটা কিন্তু হবে 20 শতাব্দী। ওকে, 20 শতাব্দীতে পুরো বিশ্বতে কিন্তু মানে প্রতিটি পুরো বিশ্বের মধ্যে একটা ওয়ার্ল্ডে যতটা রাষ্ট্র বা দেশ রয়েছে, প্রতিটি রাষ্ট্র বা দেশের মধ্যে কিন্তু গণতন্ত্রের ধারণাটা প্রচার হয়েছিল। প্রথম গ্রিক নগর রাষ্ট্র এথেন্সে, এবং সেটা কত শতাব্দীতে, 5ম শতাব্দীতে। এবং গ্রিক দার্শনিক প্লেটো এবং এরিস্টটল গণতন্ত্রকে কিভাবে ব্যাখ্যা করেছেন, তারা কিন্তু গণতন্ত্র হলো পলিটির বিকৃত রূপ বলেই কিন্তু আখ্যায়িত করেছেন। ওকে, নেক্সট হচ্ছে গণতন্ত্রের মূল ধারণা। গণতন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যেখানে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। এবার গণতন্ত্রটা বলতে আমরা এটাই বুঝি যেখানে মূলত মেইন কথা হচ্ছে জনগণ। এটা হোক প্রত্যক্ষ বা পরোক্ষ, ঠিক আছে। এই যে প্রত্যক্ষ বা পরোক্ষ গণতন্ত্রের মধ্যে তোমরা যদি দেখো, সেখানে প্রত্যক্ষের মধ্যে জনগণরা সশরীরে নিজেরা অংশগ্রহণ করে করত, এবং পরোক্ষভাবেও কিন্তু আমরা যদি দেখি যে লোকসভার ভোট বা রাজ্য আইনসভার মধ্যে রাজ্যসভার ভোট, সেখানে কিন্তু জনগণরা ভোটের মাধ্যমে রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি নির্বাচন করে। হ্যাঁ, তো তারা নির্বাচন করার পর একটা সরকার ফর্ম হয়, ওইখান থেকে কিন্তু জনকল্যাণমূলক কাজ তারা করে থাকে সেই যে নির্বাচিত প্রতিনিধিরা। ওকে, কিন্তু গণতন্ত্রটার মধ্যে মূলত কথা জনগণই হচ্ছে মূল, বা জনগণই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। জনগণই হচ্ছে সর্বশেষ কথা। নেক্সট, রাষ্ট্র পরিচালনার সকল ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকবে। প্রত্যক্ষের মধ্যেও দেখতে পেতাম আমরা জনগণ কিন্তু সরাসরি অংশগ্রহণ করে শাসন ব্যবস্থাটা পালন করত, এবং পরোক্ষ গণতন্ত্র যেটা বর্তমানে প্রচলিত গণতন্ত্রটা রয়েছে, সেখানেও কিন্তু জনগণরা কি করে, পরোক্ষভাবে মানে ইনডাইরেক্টলি ভাবে মানে জনগণরা নিজেরা মানে কোনো জায়গায় থেকে খেয়ে কিন্তু সেই শাসন ব্যবস্থাটা করতে পারেন না, কারণ যেহেতু বর্তমান সময়ে কিন্তু জনসংখ্যা খুব বেশি প্রতিটি রাষ্ট্রে বা দেশের মধ্যে, সেই কারণে তারা কি করে, ভোটের অধিকারটাকে প্রদান করে তারা প্রতিনিধি নির্বাচন করে, এবং এই প্রতিনিধি নির্বাচন করতে গেলেও কিন্তু এখানে কাদের ক্ষমতা রয়েছে, সেখানেও কিন্তু জনগণের ক্ষমতাটা রয়েছে। ওকে, শুধু ধরনটা একটু পাল্টেছে, যে প্রাচীনকালে আমরা 5ম, 6ষ্ঠ, 7ম শতাব্দীতে মোটামুটি আমরা প্রত্যক্ষটা দেখতে পেতাম, কিন্তু বর্তমান সময়ে সেটা পরোক্ষতে কিন্তু কনভার্ট হয়েছে। ওকে, কিন্তু গণতন্ত্রের যে মূল ভিত্তিটা বা মানে যে ক্ষমতার চাল রয়েছে, সেটা কিন্তু জনগণই কিন্তু সর্বশেষ ক্ষমতা রয়েছে।
জনগণ সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য কিন্তু পরিচালনা করে। তাহলে এই যে সরাসরি বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে পরিচালনা করে সেটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে পরোক্ষ গণতন্ত্র, ঠিক আছে, বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। কেন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র? কারণ এখানে তারা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি কিন্তু নির্বাচন করছে বিভিন্ন সরকার ফর্মের জন্য। হ্যাঁ, তো পরোক্ষ বা প্রতিনিধি নির্বাচন করে তারা কিন্তু শাসন কাজটাকে নির্বাচন করছে, এবং কিভাবে নির্বাচন করছেন? এই যে ভোটের অধিকারটা প্রদান করেই কিন্তু তারা পরোক্ষভাবে যে প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য মানে পরিচালনা করছেন, সেটাকে বলা হচ্ছে কি বর্তমান সময়ে পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। কারণ সেই গণতন্ত্রে প্রতিনিধি কি করা হয়? নির্বাচন করা হয়। ওকে, নেক্সট কি বলছে? আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা। এবার আমরা জানবো যে কয়েকজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মত অনুসারে তারা কিভাবে গণতন্ত্রকে ব্যাখ্যায়িত করেছেন। তো প্রথম যদি আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে গণতন্ত্র সম্পর্কে সর্বশ্রেষ্ঠ যে সংজ্ঞাটি প্রদান করেছেন সেটা কিন্তু আব্রাহাম লিঙ্কন। ওকে, আব্রাহাম লিঙ্কন যদি বলে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ সংজ্ঞাটি কে প্রদান করেছেন? আব্রাহাম লিঙ্কন কিন্তু প্রদান করেছেন। কি বলেছেন আব্রাহাম লিঙ্কনের? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। অর্থাৎ জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসনই হচ্ছে গণতন্ত্র। তাহলে এই যে আমরা আব্রাহাম লিঙ্কন পেলাম, তাহলে কিন্তু আমরা গণতন্ত্র যখন পড়ছি সেখানে কিন্তু গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্রের বিপক্ষেও কিন্তু আমরা কোনো রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত পেয়ে থাকবো। কারণ কেন? আমাদের সিলেবাসে রয়েছে নিড, কি কারণে বা কি দরকার রয়েছে গণতন্ত্রের, সঙ্গে কিন্তু আর্গুমেন্টও রয়েছে, অর্থাৎ কারা কারা গণতন্ত্রকে পছন্দ করে না বা গণতন্ত্রের বিপক্ষে কারা যুক্তি দিয়েছিলেন আমরা নেক্সট ক্লাসে পড়বো। কিন্তু আজকের মধ্যে যে যদি বলে যে গণতন্ত্রের পক্ষে যুক্তি দিয়েছেন, গণতন্ত্রের পক্ষে কে বলেছিলেন, তাহলে এখানে একটা নাম আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। উনি কিন্তু গণতন্ত্রের পক্ষে যুক্তি দিয়েই কিন্তু বলেছিলেন যে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসনই হচ্ছে কি গণতন্ত্র। ওকে, আরেকটা তোমরা লিখে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট, জে.এস. মিল কে বলেছিলেন গণতন্ত্রের পক্ষে? জে.এস. মিল কি বলেছিলেন? রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায়, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায়, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায় সকলের প্রবেশাধিকারই হলো, সকলের প্রবেশাধিকার হলো গণতন্ত্র। ওকে, প্রবেশাধিকার হলো গণতন্ত্র। তাহলে এখানে জে.এস. মিল হচ্ছে কি গণতন্ত্রের পক্ষে যুক্তি দিয়েছেন। বা যদি বলে যে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতায় সকলের প্রবেশাধিকারী হলো গণতন্ত্র, এই উক্তিটি কার? খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জে.এস. মিল। এবং আমরা অন্যদিকে আরেকজনও পাচ্ছি, সেটা হচ্ছে অধ্যাপক লেস্কি। উনি কে? উনি হচ্ছেন অধ্যাপক। অধ্যাপক লেস্কি কি বলেছিলেন গণতন্ত্র সম্পর্কে বা পক্ষে যুক্তি দিয়ে? অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র হচ্ছে কি অর্থহীন। খুব ইম্পর্টেন্ট, এই দুইটা কিন্তু তোমরা লিখে রাখতে পারো, রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। ওকে, তাহলে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের পক্ষে যুক্তি দেন, সঙ্গে আমরা জে.এস. মিল পেলাম এবং সঙ্গে কে পেলাম? লেস্কি। ওনারা কিন্তু গণতন্ত্রের পক্ষে যুক্তি দিয়েছিলেন। দিয়ে তাদের উক্তিগুলো কি কি রয়েছে এখানে যেমন একটা দেওয়া রয়েছে, উনি কিন্তু আব্রাহাম লিঙ্কন বলেছেন জনগণের দ্বারা হবে, যে সরকার বা শাসন ব্যবস্থাটা হবে জনগণের জন্যই হবে। কারণ যারাই কিন্তু সরকার হিসেবে ফর্ম হবে, গঠিত হবে, তারা কিন্তু জনকল্যাণমূলক কাজই করবে। এবং জনগণের শাসনই হচ্ছে গণতন্ত্র। জনগণের শাসন কিভাবে? কারণ জনগণরাই তো নিজেদের পছন্দ মতো ভোট দিয়ে প্রতিনিধিদেরকে নির্বাচন করছে। তো আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্রের ধারণাটাকেই বলা হচ্ছে কি সর্বোৎকৃষ্ট কিন্তু গণতন্ত্রের পক্ষে বা গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন। সঙ্গে জে.এস. মিল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায় সকলের প্রবেশ
প্রবেশাধিকার হলো গণতন্ত্র। এবং অধ্যাপক লেস্কি বলেছেন অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে গণতন্ত্রের মূল দর্শন কি? ফিলোসফি। গণতন্ত্র কেবল ভোটের মাধ্যমে সরকার নির্বাচন নয়, বরং এর সঙ্গে যুক্ত থাকে, যেটা বললাম বর্তমান সময়ে গণতন্ত্র মানে যদিও ধরনটা চেঞ্জ হয়েছে, কিন্তু তার যে মূল ভিত্তি বা কনসেপ্টটা সেটা কিন্তু চেঞ্জ হয়নি, যেখানে জনগণই হচ্ছে মানে মূল যে ক্ষমতার যার মানে কাছে রয়েছে সেটা হচ্ছে যে জনগণ। যদিও বর্তমান সময়ে ভোটের মাধ্যমেই কিন্তু আমরা প্রতিনিধি নির্বাচন করি এবং তারা সরকার নির্বাচিত হয়, সেখানে প্রতিনিধিরা জনগণের জন্য কাজ করছে। এর সঙ্গে আরো কি কি মানে বৈশিষ্ট্য রয়েছে বা ব্যবস্থা মানে কি কি জিনিস যুক্ত রয়েছে? জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা। 2 নম্বর ন্যায়, সমতা, ভ্রাতৃত্বের বিকাশ। 3 ক্ষমতার অপব্যবহার রোধ। মানে এখানে জনগণরা যে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেছে, এই প্রতিনিধিরা দিয়ে সরকার গঠন হলো। সরকার গঠন মানে এটা নয় যে আমি সরকারে মানে রয়েছি বলে আমি জনগণের বিপক্ষে বা আমার যে ক্ষমতা বা পাওয়ার রয়েছে সেটাকে আমি অপব্যবহার করব, মিসইউজ করব, যেটা আমি করতে পারি না। এটাও কিন্তু করতে পারবে না মানে যে যারাই বা যে দলই ক্ষমতায় থাকবে সেই দল। ন্যায়, সমতা, ভ্রাতৃত্ববোধের বিকাশ। আমি আগে একটা কথা বলেছিলাম যে গণতন্ত্রের মূল কথা হচ্ছে কি সাম্য। সাম্যটা যদি হয়, ইকুয়ালিটিটা হয় যদি, তাহলে তো স্বাভাবিকভাবেই সেখানে ন্যায় থাকবে, সততা থাকবে, ভ্রাতৃত্ব বোধ থাকবে। ঠিক আছে, তাহলে সাম্যটাই হচ্ছে মেইন কথা। এবং জনগণ যারা রয়েছে, হোক সে গরিব ধনী উঁচু নিচু যে ধরনেরই হোক না কেন জনগণ, সেখানে তাদের যে স্বাধীনতা এবং অধিকার রক্ষার বিষয়টা রয়েছে সেটাও কিন্তু যুক্ত থাকে কিসের সঙ্গে? গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতন্ত্রের সঙ্গে। নেক্সট নাগরিকদের মত প্রকাশ এবং অংশগ্রহণের সুযোগ। অবশ্যই নাগরিকদের মত প্রকাশ বর্তমান সময়ে কিভাবে হচ্ছে? প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেতাম, বর্তমানে যে পরোক্ষ গণতন্ত্রটা রয়েছে সেখানে তো আমরা দেখতেই পাই, কারণ নাগরিকরা কিন্তু ভোটের মাধ্যমে এবং তাদের কিন্তু সেই যে ভোটের প্রক্রিয়াটা বা ভোট দিতে পারছে সেখানে কিন্তু ওনারা ওনাদের মতামত কিন্তু প্রকাশ করছেন, যে ওনারা চিন্তা ভাবনা কিন্তু প্রকাশ মানে করছেন যে হ্যাঁ ওই প্রতিনিধিটাকে বা ওই রিপ্রেজেন্টেটিভটাকে যদি আমি ভোট দিই, উনি যদি সরকার গঠনের মধ্যে ফর্ম করে থাকেন সরকার, উনি কিন্তু জনগণের কল্যাণের জন্যই কাজ করে থাকবেন। তো স্বাভাবিকভাবেই জনগণ হিসেবে আমিও কিন্তু ওইখানে ভোটের মধ্যে মত প্রকাশের এবং অংশগ্রহণের সুযোগ কিন্তু পেয়ে থাকি। ওকে, তাহলে গণতন্ত্র কেবলমাত্র ভোট দেওয়া এবং সরকারকে ফর্ম করা এতটুকুই নয়, জনগণের দ্বারা যে সরকার বা গণতন্ত্রটা ব্যবস্থাটা হয়ে থাকবে সেখানে কিন্তু জনগণের এই ধরনের বৈশিষ্ট্যগুলিও কিন্তু যুক্ত রয়েছে। ওকে, নেক্সট এখন আমরা পড়ব কি, যেটা পড়েছিলাম প্রত্যক্ষ পরোক্ষ উদারনৈতিক গণতন্ত্র, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্রটা তো বললাম যেটা কোন দেশে প্রথম উদ্ভব হয়েছিল, প্রত্যক্ষ গণতন্ত্র মানেটা কি, এবং বর্তমান সময়ে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র আমরা দেখতে পারি, এবং পরোক্ষ গণতন্ত্রটাই বা কি রয়েছে। প্রত্যক্ষ গণতন্ত্রের আরেকটা নাম কি রয়েছে? অংশগ্রহণকারী গণতন্ত্র, কারণ সেখানে জনগণ নিজে মানে অংশগ্রহণ করে নিজে পার্টিসিপেট করে শাসন কার্যটাকে পরিচালনা করত। কিন্তু পরোক্ষ গণতন্ত্র মানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, কারণ সেখানে কি হয়, সেখানে জনগণের নিজের পছন্দ মতো প্রতিনিধিকে ভোট দিয়ে সেই প্রতিনিধিকে সেই যে সরকার বা দল যারা মানে সংখ্যাগরিষ্ঠে থাকে ভোটের মাধ্যমে জয়ী হয় সেখানে কিন্তু মানে ওই প্রতিনিধি নির্বাচন হয়ে থাকে। এখানে কি বলছেন? গণতন্ত্রের প্রকারভেদ ধারণাগত দিক থেকে। গণতন্ত্র হলো একটি রাজনৈতিক এবং অবশ্যই সামাজিক ব্যবস্থা। এখানে রাজনৈতিক বললে কিন্তু ঠিক হবে না, এটা হচ্ছে অবশ্যই একটা সামাজিক ব্যবস্থা, কারণ সেখানে আমি আগেই বললাম মেইন হচ্ছে গণতন্ত্রের ভিত্তি সাম্য। কোন কোন দিক থেকে? সামাজিক দিক থেকে, অর্থনৈতিক, রাজনীতিক প্রভৃতি দিক থেকে, যে একটা রাষ্ট্রের মধ্যে সকল জনগণরা রয়েছে তারা সমান থাকবে, ইকুয়ালিটি থাকবে। তাই যদি ইকুয়ালিটি থাকে তাহলে সেখানে কিন্তু সামাজিক ব্যবস্থাটা সুন্দরভাবে পরিচালিত হবে বা সমাজটা সুন্দরভাবে গড়ে তুলবে। তাই শুধু যে রাজনৈতিক তেমন নয়, সামাজিক ব্যবস্থাও বটে। সেখানে সর্বোচ্চ ক্ষমতার উৎস একমাত্র হচ্ছে জনগণ। তবে গণতন্ত্রের কার্যকারিতা এবং বাস্তবায়নের ধরন দেশে দেশে ভিন্ন হতে পারে। ধারণাগত দিক থেকে গণতন্ত্রকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? সরাসরি বা ডাইরেক্ট বা
প্রত্যক্ষ গণতন্ত্র বা বলতে পারি আমরা অংশগ্রহণকারী গণতন্ত্র, প্রত্যক্ষ বা প্রতিনিধি গণতন্ত্র। দ্বিতীয়টা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। নেক্সট উদারনৈতিক গণতন্ত্র এবং হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। এবার প্রতিটি যে সরকারের বৈশিষ্ট্য, তার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সুবিধা অসুবিধা, প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে ডিসকাস করলেই কিন্তু আমরা এই যে আমাদের সিলেবাসে রয়েছে যে গণতন্ত্রের যে কনসেপ্ট বা বৈশিষ্ট্য, আমাদের এখানে 4টা যে গণতন্ত্রের ধারণা রয়েছে সেখানে কিন্তু আমরা পেয়ে যাব বৈশিষ্ট্য কি, এবং উদারনৈতিক গণতন্ত্রের যে সুবিধা কি রয়েছে বা অসুবিধাটাও কি, প্রত্যক্ষ পরোক্ষের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য সবটা আমরা আলাদা আলাদা কিন্তু আলোচনা করব। ওকে, প্রথম হয়েছে কি যে সরাসরি গণতন্ত্র বা ডাইরেক্ট ডেমোক্রেসি, যেটা প্রথম কোথায় উদ্ভব হয়েছিল, গ্রিসের নগর রাষ্ট্রে বা গ্রিসের অ্যাথেন্স নগরীতে। আস্তে আস্তে সেটা রোম, ভারত, দেন 20 শতাব্দীতে কিন্তু পুরো যে দেশের মধ্যে এই যে গণতন্ত্রের ধারণাটা ছড়িয়ে পড়ে। সরাসরি গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ নিজেরাই সরাসরি আইন প্রণয়ন, নীতি নির্ধারণে অংশগ্রহণ করে, কোনো নির্বাচিত প্রতিনিধি বা মধ্যস্থতার ছাড়াই। সেখানে কোনো প্রতিনিধি বা মধ্যপন্থী কিন্তু কেউ থাকেন না। সেখানে একটা টাইমে কি হতো, প্রত্যেকটা একটা যে রাষ্ট্র বা দেশের জনগণ একসঙ্গে একটা সময় একটা জায়গায় মিলিত হতো, সেখানে তারা নিজেরা আলোচনা, মতামত বিনিময় এবং ডিসাইড সব কিছু নিয়েই কিন্তু তারা নিজেদের মাধ্যমে সকলে একটা মতের মধ্যে যুক্ত হতো বা মতে সমর্থন করে সেই তাদের মতানুযায়ী কিন্তু শাসন কাজটা তখন পরিচালিত হতো। সেখানে কিন্তু কোনো নির্বাচিত প্রতিনিধিরা, যেটা জনগণের দ্বারা নির্বাচন, যেটা বর্তমান সময়ে হয়, সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ গণতন্ত্রে দেখতে পারি না। তো প্রত্যক্ষ গণতন্ত্রের কি ঐতিহাসিক প্রেক্ষাপট, কিভাবে প্রত্যক্ষ গণতন্ত্রটা কি রয়েছে, তার প্রেক্ষাপট বা ইতিহাসটাই বা কি রয়েছে, যেটা বললাম সরাসরি গণতন্ত্রের ধারণা প্রথম প্রায় খ্রিস্টপূর্ব 5ম শতকে ইম্পর্টেন্ট রয়েছে। গ্রিসের কোথায়, অ্যাথেন্স নগর রাষ্ট্রে বিকশিত হয়। ওকে, সেখানে নাগরিকরা, যেটা পুরুষ বয়স ও নাগরিকত্বের ভিত্তিতে সীমিত রয়েছে। ঠিক আছে, নাগরিকত্ব তো তোমরা বুঝোই যে আমাদের ভারতবর্ষের মধ্যে কি একক নাগরিকত্ব, অর্থাৎ তুমি ভারতবর্ষের নাগরিক হিসেবেই কিন্তু তোমার থাকতে হবে, তুমি অন্য কোনো দেশ বা অন্য কোনো রাষ্ট্রের নাগরিক হিসেবে কিন্তু তুমি থাকতে পারবে না। তো পুরুষ বয়স ও নাগরিকত্বের ভিত্তিতে সেটা সীমিত, যেখানে নাগরিকরা সরাসরি বৈঠকে অংশগ্রহণ করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করত। যেটা বললাম, যেখানে সমস্ত নাগরিকরা একটা নির্দিষ্ট টাইমে অংশগ্রহণ করে বা বসে কিন্তু সকলে মিলে একত্র হয়ে কি করত, কোনো শাসন কার্য বা দেশের যে কিভাবে শাসনটা বা নিয়ম নীতিটা পরিচালিত হবে সেটা তারা ডিসাইড করত। প্রাচীন এথেন্সে সংবিধান বা নির্বাচন ব্যবস্থা ছিল না, তবে নাগরিকরা পরিষদ সভায় উপস্থিত হয়ে নীতি, আইন ও যুদ্ধ শান্তি সংক্রান্ত সিদ্ধান্তে ভোট দেয়। তবু নাগরিকরা পরিষদ সভায় কি অ্যাসেম্বলিতে উপস্থিত হয়ে নীতি, আইন ও যুদ্ধ শান্তি সংক্রান্ত সিদ্ধান্তে তারা ভোট দেয়। তাহলে এটা কি হচ্ছে, প্রাচীন এথেন্সের যে নগরীটা রয়েছিল, যেটা গ্রিসে অবস্থিত, সেখানে সংবিধান বা নির্বাচন ব্যবস্থা কোনোটাই ছিল না, কনস্টিটিউশনও ছিল না, এবং যে ইলেকশন প্রসেস সেই ব্যবস্থাটাও ছিল না। তো স্বাভাবিকভাবেই জনগণরা তো প্রত্যক্ষভাবে নিজে অংশগ্রহণের মাধ্যমেই তো তারা নীতি নির্ধারণ করবে। তো নীতি নির্ধারণ কেন করবে? কারণ সংবিধান নেই, সংবিধান না থাকলে কোনো লিখিত নিয়ম নীতি কেউই মানবেন না, কেউই চলবে না, এবং নির্বাচন ব্যবস্থাও তখন কিন্তু ছিল না। তাহলে এই যে প্রাচীন গ্রিসের এথেন্স নগরী, যেখানে প্রত্যক্ষ ব্যবস্থাটা ছিল, সেখানে কিন্তু আমরা কি দেখেছিলাম যে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা না থাকার কারণে, এবং সেখানে জনসংখ্যাও কিন্তু লিমিটেড ছিল, কম ছিল, তাই প্রত্যক্ষ শাসন ব্যবস্থাটা প্রচলিত ছিল। ওকে, নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য কি রয়েছে, জনগণ আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণে সরাসরি অংশগ্রহণ করত। এটা স্বাভাবিক,
তারপর ভোটাধিকার মূলত সমস্ত নাগরিকের প্রয়োগযোগ্য, যদিও অ্যাথেন্সের নারী ও দাসদের অন্তর্ভুক্ত কিন্তু করা হয়নি। এইবার ভোটের অধিকার বর্তমান সময়ে কিন্তু আমাদের নারী পুরুষ নির্বিশেষে যারাই 18 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের ভোটাধিকার রয়েছে। কিন্তু এই যে গ্রিসের অ্যাথেন্স নগরী ছিল প্রাচীনকালে, অর্থাৎ পঞ্চদশ বা পঞ্চম শতকে, সেখানে নারীদের বা দাসদের কিন্তু অন্তর্ভুক্ত করা হতো না। সেই যে নীতি নির্ধারণ করত বা আইন প্রণয়ন করত, জনগণরা একসঙ্গে একত্র হয়ে সরাসরি যে অংশগ্রহণে যে করত, সেখানে কারা বাদ ছিল? বাদ ছিল নারী এবং দাসরা, তারা অন্তর্ভুক্ত ছিল না। তারা বাদে বাকি যারা ছিল তারা সেখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে নিয়ম নীতি বা শাসন ব্যবস্থাটা কিভাবে চলবে, সমস্ত ধরনের রুলস রেগুলেশন তারা নিজেরাই কি করত, মানে চালু করত। ওকে, কিন্তু নারীদের বা দাসদের কিন্তু সেখানে কোনো স্থান ছিল না। কোনো নির্বাচিত প্রতিনিধি বা মন্ত্রিসভা শাসন পরিচালনার জন্য প্রয়োজন ছিল না, স্বাভাবিকভাবেই থাকবে না। নির্বাচিত প্রতিনিধি হলে তো সেটা পরোক্ষ গণতন্ত্র হয়ে যেত, সেখানে সংবিধানও থাকতো আবার নির্বাচন পদ্ধতিটাও থাকতো। তো যেহেতু প্রত্যক্ষ গণতন্ত্রের সংবিধান নেই এবং সেখানে পঞ্চম শতকে তোমার নির্বাচন ব্যবস্থাটাও কিন্তু ছিল না, তো সেখানে স্বাভাবিকভাবে নির্বাচিত প্রতিনিধি বা মন্ত্রিসভা শাসন পরিচালনার জন্য কোনো ধরনের এগুলির কোনো প্রয়োজনই তখন কিন্তু ছিল না। প্রতিটি নাগরিকদের মত এবং ভোট সমানভাবে গণনা করা হতো। এই যে প্রত্যক্ষ গণতন্ত্রের আরেকটা কি নাম বললাম, সেটা হচ্ছে অংশগ্রহণকারী গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যে যেহেতু জনসংখ্যা তখনকার সময় অনেকটা কম ছিল, সেখানে যারা যারা সেই মানে নারীরা বাদে আরেকটা হচ্ছে যে দাস, যারা ছোট মানে বংশ বা জাত বলে ধরা হতো, তাদেরকে বাদ দিয়ে যারা অংশগ্রহণ করত, প্রত্যেকের কিন্তু মতামত বা তাদের যে বলার অধিকার বা স্বাধীনতা বলো বা চিন্তাধারা বলো, প্রত্যেকের কিন্তু চিন্তাধারা বা মতটা কিন্তু নেওয়া হতো, নিয়েই কিন্তু তারা শাসন কার্যটাকে মানে চালাতো বা নীতি নির্ধারণ করতো। ওকে, প্রত্যেকের ভোট এবং সমান মতামত কিন্তু সেখানে নেওয়া হতো। সেটা কোথায়? প্রত্যক্ষ গণতন্ত্র। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্রের আমরা মূলত বৈশিষ্ট্যটা দেখে নিলাম। এবার প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধাটা কি রয়েছে? প্রত্যক্ষ গণতন্ত্রের কি কি রয়েছে সুবিধা দেখো। বলছে সরকার জনগণের মতের পুরোপুরি প্রতিফলন। যেখানে প্রত্যক্ষ গণতন্ত্র রয়েছে, এখানে প্রশ্ন কি ধরনের আসতে পারে? বলতেই পারে যে সরকার যে সরাসরি যে প্রচলিত হতো বা সরকার যে পরিচালিত হতো প্রত্যক্ষভাবে, সেটা কোন দেশে হয়। এবার প্রশ্নের মধ্যে কিন্তু আবার একটু কনফিউশন করে দিতে পারে। প্রথম যদি বলা হয় তাহলে কিন্তু সেটা হবে প্রাচীন যে গ্রিসের অ্যাথেন্স নগরীতে, যেটা বললাম যে নগর রাষ্ট্র মানে কি, সেটা হচ্ছে পলিটি এর বিকৃত রূপ। পলিটি মানে কি, যেখানে ছোট ছোট জায়গার মধ্যে লোক সংখ্যা বা লোকরা কিন্তু বসবাস করত। তাহলে এই সুবিধার মধ্যে কি রয়েছে? সরকার জনগণের মতের পুরোপুরি কি ছিল? প্রতিফলন ছিল। সরকার জনগণের মতের কেন? কারণ প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে যে এই যে লোক সংখ্যা বা জনগণরা কিন্তু মানে সরাসরি থেকে নিজেদের মতটা দিয়ে কিন্তু সেটা মানে সরকারটাকে তখন ফর্ম করত। ঠিক আছে, যে একটা নীতি নির্ধারণ বা একটা নিয়ম শৃঙ্খলা যে তৈরি হবে বা শাসন কাজটা পরিচালিত হবে, সেখানে পুরোপুরি তারা ডিপেন্ড ছিল জনগণের প্রত্যক্ষ মানে অংশগ্রহণের উপর। ওকে, নেক্সট, রাজনৈতিক সিদ্ধান্তের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত ছিল। ওকে, রাজনৈতিক সিদ্ধান্তের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত ছিল। এখন কেন? কারণ যেহেতু প্রত্যক্ষভাবে জনগণরা একটা জায়গার মধ্যে থেকে একদম মানে ডাইরেক্ট কোনো জনগণ যদি কোনো জায়গায় থেকে যদি সেখানে প্রশ্ন করে নীতি নির্ধারণ করতে চায় বা আলাপ আলোচনা করতে চায়, সেখানে তো স্বাভাবিকভাবে জনগণের বিপক্ষে গিয়ে বা জনগণের কল্যাণ হবে না, এরকম কোনো কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। সেই কারণে রাজনৈতিক সিদ্ধান্তে স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহি করতে হয় সেই প্রত্যক্ষ গণতন্ত্র
গণতন্ত্রের মধ্যে কার কাছে? জনগণের কাছে ডাইরেক্ট কিন্তু বর্তমান সময়েও জবাবদিহিতা করা যায়, বা আমরা যে ফর্ম রয়েছে সরকার সেখানেও কিন্তু আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু আমি তুমি সাধারণ ব্যক্তি হিসেবে কিন্তু সেই যে বিধানসভায় বা লোকসভায় গিয়ে কিন্তু দাঁড়িয়ে সরাসরি কিন্তু আমরা কোনোভাবে সেই প্রতিনিধিদেরকে কিন্তু কোয়েশ্চেন করতে পারি না। আমাদের পক্ষ হয়ে কোনো যারা মানে বিরোধী দল রয়েছে তাদের কাছে যদি আমরা যাই, তারা করবে, কিন্তু আমরা কিন্তু প্রত্যক্ষভাবে করতে পারবো না। কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে এই সুবিধাটা রয়েছিল, যেখানে রাজনৈতিকভাবে কোনো ধরনের কমপ্লেক্সিটি, জটিল এরকম কোনো বিষয় থাকবে না। সেখানে সিদ্ধান্ত স্বচ্ছতা হবে এবং জবাবদিহিতা নিশ্চিত থাকবে। কার কাছে জবাবদিহিতা করবে? জনগণেরই কাছে, একদম ডাইরেক্ট প্রত্যক্ষভাবে জবাবদিহি করতে হবে, কারণ জনগণ মানে প্রশ্ন করবে তখন, মানে ডাইরেক্ট সরাসরি জনগণ সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। ওকে, নেক্সট এবার হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রটা পূর্বের সময়ে মানে ঠিক ছিল, যেখানে জনসংখ্যা কম ছিল এবং প্রথম হয়েছিল গ্রিসে গণতন্ত্রের এই ধারণাটা। কিন্তু এই যে সুবিধা থাকা সত্ত্বেও, তার কিছু বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কিন্তু কিছু অসুবিধা রয়েছে। কি কি? জনসংখ্যা বড় দেশে প্রয়োগ করা কঠিন, মানে কি বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটা রাষ্ট্র এবং দেশই কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেকটা বড় হয়ে গেছে। সেখানে কিন্তু একটা দেশের রাষ্ট্রের এত যে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ জনগণকে একত্রে সঙ্গে নিয়ে শাসন কাজটা পরিচালনা করাটা জাস্ট ইম্পসিবল। তো সেই কারণে আমরা প্রত্যক্ষ গণতন্ত্রটাকে বড় দেশে প্রয়োগ করতে পারবো না, বা সেটা কঠিন। নীতি এবং আইন প্রণয়নে সময় সাপেক্ষ ও জটিল। নীতি এবং আইন প্রণয়নে সময় সাপেক্ষটা কি হয়? তখন বেশি হয়, কারণ প্রত্যেকটা জনগণ, যত জনসংখ্যাই ছিল তখন, মানে প্রত্যক্ষ গণতন্ত্রের সময় যতজনই ছিল, জনসংখ্যা কম ছিল বর্তমানের তুলনায়, কিন্তু যতজনই ছিল প্রত্যেকের মতামত আলাদা আলাদাভাবে নেওয়া এবং প্রত্যেকের যে চিন্তা ভাবনাটাকে নিয়ে সেখানে নীতি নির্ধারণ করা, সেটা একটা স্বাভাবিকভাবেই কিন্তু আজকে কেউ একজন কিছু বলল, কালকে আরো 2 জন অন্যত্র তাদের মতামত দিল, সেক্ষেত্রে প্রত্যেকের মতামতটাকে নিয়ে কিন্তু শাসন কার্যটা বা নীতি নির্ধারণটা হতো। তো সেটা স্বাভাবিকভাবে সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং অবশ্যই জটিল, কারণ প্রত্যেকেই নিজেদের মতামত রাখবে এবং একজনের মতামতের সঙ্গে অন্য অপরজনের মতামত মিলবেই না বা মিলতেই পারে না। তো সেই ক্ষেত্রে ওইটা গ্রহণ করে যে নীতি নির্ধারণ করা, সেটা কিন্তু জটিল রয়েছে। প্রতিটি নাগরিকদের সমান অংশগ্রহণ করা নিশ্চিত, মানে অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন। প্রতিটি নাগরিকদের, মানে প্রত্যক্ষ গণতন্ত্রের একটা অসুবিধার মধ্যে কি রয়েছে আমরা দেখলাম, যে একটা দেশের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে যখন প্রত্যক্ষ গণতন্ত্রটা ছিল, সেখানে সেই যে রাষ্ট্রের বা দেশের যে সকল জনগণই যে ওই প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে উপস্থিত থেকেছে বা উপস্থিত মানে থাকতো, সেটা কিন্তু নয়। যারা যারা থাকতো তো ছিল, বেশিরভাগ জনসংখ্যা উপস্থিত থাকতো, কিন্তু সকলকে কিন্তু এট এ টাইমে একটা সময়ে একটা নির্দিষ্ট স্থানে কিন্তু অংশগ্রহণ করা মানে কঠিন হয়ে যেত। ঠিক আছে, তো সেই যদি কঠিন হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে যারা অনুপস্থিত থাকতো তাদের মতামত বা চিন্তা ভাবনা তো সেই নীতি নির্ধারণ বা শাসন কার্যে তো প্রতিফলিত হতো না। তো সেই জায়গার মধ্যে একত্রে মানে একটা জায়গায় সেই যে প্রত্যক্ষ গণতন্ত্রের সময় সকল জনগণরাকে একত্র করাটা ছিল কি কঠিন ব্যাপার। ওকে, উদাহরণ কি? অবশ্যই ইম্পর্টেন্ট, প্রাচীন গ্রিস। আর যেটা বললাম বর্তমান বা আধুনিক যুগে রয়েছে কোথায়? সুইজারল্যান্ডে কিছু রেফারেন্ডাম বা স্থানীয় গণভোটে কিন্তু আমরা কি দেখতে পাই? এটা কিন্তু পুরোটা রয়েছে প্রত্যক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য এবং উদাহরণ। ওকে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। ওকে, নেক্সট গণতন্ত্রটা কি রয়েছে দেখো। নেক্সট হচ্ছে পরোক্ষ বা যেটা বললাম ওইটা হবে অংশগ্রহণকারী গণতন্ত্র, যেটা হচ্ছে অংশগ্রহণকারী গণতন্ত্র। এই যে প্রত্যক্ষ গণতন্ত্র মানে আরেকটা নাম হচ্ছে অংশগ্রহণকারী গণতন্ত্র। নেক্সট যেটা পরোক্ষ গণতন্ত্র, অর্থাৎ কি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, ডাইরেক্ট বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এটা কি?
পরোক্ষ বা প্রতিনিধি গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে জনগণ নিজেদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করে, যারা তাদের পক্ষ থেকে আইন প্রণয়ন, শাসন পরিচালনা করে। আধুনিক বিশ্বে প্রায় সব দেশে এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। বর্তমান সময়ে এই যে জনগণরা প্রত্যক্ষভাবে থাকা বা একত্রে অংশগ্রহণ করা, যেটা অংশগ্রহণকারী গণতন্ত্রে পূর্বে ছিল প্রাচীন গ্রিসে, বর্তমান সময়ে আমরা একটা দেশ বা রাষ্ট্রই দেখতে পাই, সেটা হচ্ছে সুইজারল্যান্ডে। কিন্তু বেশিরভাগ বলতে প্রায় সবকটা দেশ বা রাষ্ট্রেই রয়েছে কি পরোক্ষ গণতন্ত্র। কেন? তার জনসংখ্যা এতটা পরিমাণ বেড়ে গেছে যেখানে জনগণ একত্রে হওয়াটা ইম্পসিবল, এবং সকলের মতামত নিয়ে শাসন কার্য বা নীতি নির্ধারণ পরিচালনা করা সেটাও কিন্তু অসম্ভব। তাই তারা কি করছে, জনগণরা নিজেদের ভোটের অধিকার যেহেতু আমাদের রয়েছে, মানে অধিকারটা রয়েছে, নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারটাকে কিন্তু প্রয়োগ করে তারা প্রতিনিধি নির্বাচন করে, সেখান থেকে সরকার ফর্ম হয়, এবং সেই সরকার থেকেই কিন্তু আইন প্রণয়ন বলো, শাসন পরিচালনা বলো, সেটা কিন্তু সংগঠিত হয়ে থাকে। এই পরোক্ষ গণতন্ত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট প্রত্যক্ষের মধ্যে যেমন আমরা দেখেছিলাম পঞ্চম যে শতকে এবং গ্রিসের অ্যাথেন্স নগরীতে প্রত্যক্ষ গণতন্ত্র। পরোক্ষটা ইউরোপীয় দেশে 1700 থেকে 1800 শতকে এই ধারণার সূচনা হয়। ওকে, ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ গণতন্ত্রটা হয়েছিল পঞ্চম শতকে এবং সেটা গ্রিসের অ্যাথেন্স বা নগর রাষ্ট্রে। কিন্তু ইউরোপে যে সপ্তদশ এবং অষ্টাদশ শতকে এই ধারণার সূচনা হয়। কোথায়? ইউরোপে। কোন ধারণাটা? পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্রটা প্রথম কিন্তু ইউরোপের মধ্যে মানে উদ্ভব হয়েছিল বা প্রচলিত হয়েছিল, যদিও বর্তমান সময়ে সেটা প্রায় অনেকটি দেশই কিন্তু প্রচলিত, প্রায় সবকটি দেশই। নেক্সট, ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র, যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রের উদ্ভব। ইংল্যান্ডে আমরা কি দেখতে পারি? সংসদীয় গণতন্ত্র, ও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল, যেখানে প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা প্রেসিডেন্সিয়াল কি দেখতে পারি? গণতন্ত্রের উদ্ভব হয়েছে। ইংল্যান্ডের মধ্যে সংসদীয় গণতন্ত্র রয়েছে, আর যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু মেইন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, শাসন কার্য, বিচার কার্য সমস্ত কিছুর মধ্যে। তো যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা দেখতে পাই কি? প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রের উদ্ভব। ওকে, জনসংখ্যা ও জটিল প্রশাসনিক কাঠামো সরাসরি গণতন্ত্রের প্রয়োগে বাধা সৃষ্টি করায় প্রতিনিধি পদ্ধতি জনপ্রিয় হয়। জনসংখ্যা এবং জটিল প্রশাসনিক কাঠামো সরাসরি গণতন্ত্রের প্রয়োগে বাধা সৃষ্টি করায় প্রতিনিধি পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে। কারণ বর্তমান সময়ে জনসংখ্যাটা এতটাই বেড়েছে এবং সেটা এতটাই জটিল হয়েছে যেখানে সরাসরি বা প্রত্যক্ষ গণতন্ত্রটা বাধা সৃষ্টি হবে বা অসম্ভব হয়ে পড়বে। সে কারণে স্বাভাবিকভাবে পরোক্ষ গণতন্ত্রটাই জনপ্রিয় হয়ে উঠেছে। পরোক্ষ গণতন্ত্রের কি বৈশিষ্ট্য রয়েছে? জনগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। বলতে পারে জনগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি যে নির্বাচন করে সেটা কোন গণতন্ত্রের বৈশিষ্ট্য? তখন আনসার হবে কি? পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। নেক্সট বৈশিষ্ট্য, প্রতিনিধি বা সংসদ জনগণের পক্ষে শাসন ও নীতি গ্রহণ করে। এই যে প্রতিনিধি যে আমরা নির্বাচন করলাম ভোটের মাধ্যমে, বা সংসদ যেটা নিয়ে তারা কার কাজ করবে? তারা কি ওইখানে সরকারে গিয়ে বা নিজেদের ক্ষমতা পেয়ে তারা কি স্বৈরাচারী হয়ে উঠবে? না, তারা কি করবে? অবশ্যই জনগণের পক্ষে শাসন এবং নীতি গ্রহণ করবে, যেটা অবশ্যই পরোক্ষ গণতন্ত্রের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে জনগণই কিন্তু তার ক্ষমতাটা দিয়ে একজনকে, ধরো আমাকেই কোনো সরকারের মধ্যে কোনো প্রতিনিধি হিসেবে বা কোনো ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন, সেখানে কি আমি আমার ক্ষমতার অপব্যবহার করব, জনগণের কল্যাণের জন্য কোনো কাজ করব না? সেটা কিন্তু নয়। সেখানে জনগণের পক্ষে শাসন এবং নীতি গ্রহণ করবে। কোথায়? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে। সরকারের প্রতি জনগণ নির্দিষ্ট সময়ে নির্বাচনের মাধ্যমে দায়বদ্ধ থাকবে। সরকারের প্রতি জনগণ কি হবে? নির্দিষ্ট সময়ে। আমরা জানি, ধরো আমাদের যেমন রাজ্য আইনসভা, বিধানসভার মধ্যে 5 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই যে নির্দিষ্ট সময় অন্তর নির্বাচনের মাধ্যমে দায়বদ্ধ কে? জনগণ। কেন? কারণ 5 বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে জনগণের দায়িত্ব থাকবে বা তার কর্তব্যের মধ্যে পড়ে যে তোমরা
ভোটের মাধ্যমে কিন্তু প্রতিনিধি নির্বাচন করো, সেখান থেকে কিন্তু সরকার ফর্ম হবে, সরকার গঠিত হয়ে তারা কিন্তু জনগণের কল্যাণের জন্য কাজ করবে। জনগণের সরাসরি অংশগ্রহণ সীমিত হলেও প্রতিনিধি জনগণের মত ও চাহিদা প্রতিফলিত করার চেষ্টা করে। জনগণের সরাসরি অংশগ্রহণ সীমিত হলেও মানে কি, এটা হচ্ছে যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছে তারাই একমাত্র ভোটের অধিকার প্রদান করতে পারবে, তাই সকল ব্যক্তিরা নয়। কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে কি ছিল, এই ব্যাপারটা কিন্তু ছিল না, যেহেতু ভোটের অধিকার ছিল না, তো সেই কারণে সেখানে কিন্তু 18 হোক, 17 হোক, 10 হোক, 50 হোক, 20 হোক, প্রতিটি নাগরিকই কিন্তু সেই প্রত্যক্ষ গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারত। পরোক্ষ গণতন্ত্রের সেই বয়সটা কত, 18 বছর, তার নিচে কিন্তু কেউ সেই নির্বাচনের মধ্যে ভোট দিতে পারবে না। তো সেই যে জনগণের অংশগ্রহণটা সীমিত, মানে লিমিটেড, 18 হলেই তুমি ভোট দিতে পারবে। তো প্রতিনিধি জনগণের মত এবং চাহিদা প্রতিফলিত করার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এই যে প্রতিনিধিদেরকে আমরা 18 বছরের পরে যে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভকে আমরা ভোট দিয়ে নির্বাচন করি, তারা তো জনগণের মত এবং তারা কি, জনগণ কি চাইছে, কি মঙ্গল রয়েছে জনগণের, সেই চাহিদাটাই প্রতিফলন করবে, ঠিক আছে। তো পরোক্ষ গণতন্ত্রটা কি, এবং পরোক্ষ গণতন্ত্রটা ইউরোপে মানে সপ্তদশ এবং অষ্টাদশ শতকে মানে প্রচলিত হয়েছিল। তার সুবিধা অসুবিধা, মানে সুবিধা এবং অসুবিধা এখন দেখবো। আমরা কিন্তু বৈশিষ্ট্যটা পড়েছি। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে বৈশিষ্ট্যের মধ্যে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এটা বললাম। ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা বললাম। নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য কি রয়েছে সেটা দেখে নিলাম। নেক্সট সুবিধা এবং অসুবিধা। প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে আমরা কি কি দেখেছিলাম, প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপট দেখেছি, বৈশিষ্ট্য দেখেছি, সুবিধা কি রয়েছে, অসুবিধা কি রয়েছে, এটা দেখলাম। পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায়, তার বৈশিষ্ট্য কি রয়েছে, এখন আমরা পড়ব কি, বা ঐতিহাসিক যে প্রেক্ষাপটটা রয়েছে ইউরোপে হয়েছিল পরোক্ষ গণতন্ত্রের যে উদ্ভবটা, সেটা এখন আমরা পড়ব যে পরোক্ষ গণতন্ত্রের কি সুবিধা রয়েছে, কি রয়েছে। বড় জনসংখ্যা এবং জটিল প্রশাসনের দেশে সহজে কার্যকর হয়, যেটা বর্তমান সময়ে জনসংখ্যার দিক থেকে যে কোনো রাষ্ট্র বা দেশ কিন্তু বড়, তো সেইভাবে প্রশাসনটা হবে কি জটিল, তাই সেখানে পরোক্ষ গণতন্ত্র, তাই সেটা সুবিধা রয়েছে। সরকার ও নীতি স্থায়ী ও কার্যকর হয়। সরকার এবং নীতি স্থায়ী এবং কার্যকর হয় মানে কি, সরকারি যে নীতি নির্ধারণ হয় সেটা স্থায়ী হয় এবং সেটা কার্যকর হয়ে থাকে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়। এই তিনটাই হচ্ছে সুবিধা পরোক্ষ গণতন্ত্রের। পরোক্ষ গণতন্ত্রের সুবিধা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু সুবিধার মধ্যেই মানে পড়ে। এবার আসো অসুবিধা কি রয়েছে। অসুবিধাটা হচ্ছে প্রতিনিধির দায়বদ্ধতা জনগণের কাছে সীমিত হতে পারে। প্রতিনিধি যে আমরা নির্বাচন করলাম পরোক্ষ গণতন্ত্রের মধ্যে ভোট দিয়ে, সেটা কিন্তু জনগণের কাছে সীমিত, দায়বদ্ধতা জনগণের কাছে সীমিত হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে জনগণের সরাসরি অংশগ্রহণ কম। এটা তো প্রশ্নই ওঠে না, জনগণের সরাসরি অংশগ্রহণ, সেটা তো প্রত্যক্ষ গণতন্ত্রে ছিল। পরোক্ষ গণতন্ত্রে তো সরাসরি জনগণ অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে। তো এই ছিল এটার অসুবিধাগুলো কি কি, কিন্তু রাদার সুবিধাগুলি কিন্তু পরোক্ষ গণতন্ত্রের বেশি রয়েছে, যার কারণে কিন্তু বর্তমান সময়ে পরোক্ষ গণতন্ত্রটাই বেশি। উদাহরণ কি রয়েছে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপান ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে যদি শুধুমাত্র বলে যে বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যায় কোথায়, সেটা হবে সুইজারল্যান্ডে। আর যদি বলে পরোক্ষ গণতন্ত্র কোথায় দেখা যায়, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, এখানে কিন্তু আমরা দেখতে পাই কি পরোক্ষ গণতন্ত্র। ওকে, এই যে উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্র, মানে আশা করি এই যে গণতন্ত্রের যে মূলত ধারণাটা কি, বা গণতন্ত্র কি, বা গণতন্ত্রের ভিত্তি কি, গণতন্ত্র আমরা কাকে বলবো সেটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই গণতন্ত্রের মধ্যে যে ভাগটা রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ, সেই প্রত্যক্ষ গণতন্ত্র কখন ছিল, কোথা থেকে বা কোন সময় থেকে এর উদ্ভব, বা কোন রাষ্ট্র থেকে এর উদ্ভব, বা এর সুবিধাটা কি, অসুবিধাটা কি রয়েছে। এবং বর্তমান সময়ে একমাত্র একটা দেশে বা রাষ্ট্রে রয়েছে, সেটা সুইজারল্যান্ড।
সঙ্গে আমরা দেখলাম 2 নম্বর যে গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, সেটা কিন্তু ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, এগুলোতে আমরা পরোক্ষ গণতন্ত্র দেখতে পাই। বেশিরভাগ দেশের রাষ্ট্রে পরোক্ষ গণতন্ত্র প্রচলিত। সেটার কি বৈশিষ্ট্য রয়েছে এবং সেটার কি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সুবিধা অসুবিধা কি রয়েছে সেটা জানলাম। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে উদার গণতন্ত্র, লিবারেল বা উদারনৈতিক ডেমোক্রেসি। উদার গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে নাগরিকদের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চয়তা থাকবে। যেখানে হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে কোনো জনগণ বা নাগরিকদের যে মৌলিক অধিকার, এগুলি হচ্ছে অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। এটাই হচ্ছে উদার বলছে, লিবারেল, ব্রড, ঠিক আছে, ডেমোক্রেসি। এটি রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন। আইনের শাসন কথাটার মানে কি? আইনের শাসন, আইনের অনুশাসন বলতে বোঝাচ্ছে যে একটা রাষ্ট্রে বা একটা দেশের মধ্যে, যেরকম ধরো ভারত, সেখানে আইনের অনুশাসনটা কিরকম, যে হচ্ছে আইন থাকবে, প্রচলিত সংবিধান অনুযায়ী আইন থাকবে, কিছু নিয়ম নীতি থাকবে, যে অপরাধমূলক কাজ করলে বা কোনো কিছু করলে সেখানে কিন্তু আইনটা প্রত্যেকের ক্ষেত্রে, সেটা হোক গরিব ধনী উঁচু নিচু, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু সমান আইনটা কিন্তু লাগু হবে, প্রযোজ্য হবে, ঠিক আছে, আইনের অনুশাসন। এবং সংখ্যালঘুদের সুরক্ষার উপর জোর দেয়। সংখ্যালঘু বলতে আমরা জানি ভোট দিয়ে যখন পরোক্ষ গণতন্ত্রের মধ্যে প্রতিনিধিদের দ্বারা আমরা সরকার গঠিত হয়, সেখানে কিন্তু সংখ্যা গরিষ্ঠতা, অর্থাৎ সংখ্যায় যে দলটা বা জোটটা বেশি পায় তারাই কিন্তু মানে সরকার গঠন করে। তো সরকার গঠন হওয়ার পর এরকম তো হয় না যে যারা ভোট দিয়েছে তাদের ক্ষেত্রেই সেই সরকারের প্রতিনিধিরা কাজ করবে, এরকমটা তো নয়। তা যারা সংখ্যা লঘু রয়েছে, মানে জনসংখ্যায় কম রয়েছে বা যে গরিব রয়েছে, মেহনতি মানুষরা রয়েছে, বা ধরো একটু ব্যাকওয়ার্ড সাইডের যারা রয়েছে, তাদের জন্য তো সরকার সেম কাজ করবে। যে সংখ্যাগরিষ্ঠতা সরকার ফর্ম করেছে, সেই সরকার শুধু সংখ্যাগরিষ্ঠতার পক্ষেই বা মঙ্গলের কাজ করবে এরকম নয়, তারা ওভারঅল কাজ করবে। সংখ্যাগরিষ্ঠতা বিশেষ করে সংখ্যালঘুদের জন্য কিন্তু সুরক্ষার উপর জোর দেয়। সে যে গঠিত সরকার যখন হয় সেটা কিন্তু যেরকম এখানে রেগার কাজ দেওয়া হয়। তো রেগার কাজ কি? যারা সংখ্যালঘু রয়েছে বা যারা গরিব রয়েছেন তাদেরকে কিন্তু রেগার কাজ দিয়ে সরকার কি করছে? তাদেরকে সহযোগিতা করছে। তো স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদের উপর জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে। উদারনৈতিক গণতন্ত্র বুঝলাম কি, তার প্রেক্ষাপট কি, কোথা থেকে? সপ্তদশ এবং অষ্টাদশ শতকে ইউরোপে উদার গণতন্ত্রের ধারণা বিকশিত হয়। ইম্পর্টেন্ট, ইউরোপে পরোক্ষ গণতন্ত্র কিন্তু সেম, তাহলে ইউরোপে উদার গণতন্ত্র। নেক্সট, ইংল্যান্ডের বিল অফ রাইটস কত? 1689 এবং যুক্তরাষ্ট্রের সংবিধান 1787 উদার গণতন্ত্রের মূল দৃষ্টান্ত। উদার গণতন্ত্রের যে উদ্ভব বা উদাহরণ বলতে পারি সেটা হচ্ছে দুইটা জায়গা। কোনটা? একটা হচ্ছে ইংল্যান্ডের আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান থেকে কিন্তু এই যে উদার গণতন্ত্রের যে মূল দৃষ্টান্ত মানে ধারণাটার সৃষ্টি মূলত ইউরোপে। কততম? 1700 এবং সপ্তদশ এবং অষ্টাদশ শতকে ইউরোপে উদার গণতন্ত্রের ধারণাটা বিকশিত হয়। এর লক্ষ্য কি ছিল উদারনৈতিক গণতন্ত্রের? একদিকে সরকারকে নাগরিকদের প্রতি দায়বদ্ধ করা, অন্যদিকে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা। নাগরিকদের আমরা রয়েছে কি টোটাল 6টা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারকে নিশ্চিত বা সুরক্ষিত করা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের লক্ষ্য। আর হচ্ছে সরকারকে, যে সরকারটাই ফর্ম হবে ভোটের মাধ্যমে, সেখানে তারা কিন্তু মানে গঠিত হয়ে প্রতিনিধিরা বা সেই সরকারটা কাদের প্রতি দায়বদ্ধ থাকবে? জনগণের নিকট বা নাগরিকদের নিকট কিন্তু দায়বদ্ধ থাকবে। এটা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট। এইবার উদারনৈতিক গণতন্ত্রের মূলত বৈশিষ্ট্যটা কি ছিল? মানবাধিকার সংরক্ষণ করা, নাগরিক অধিকার বা মানুষের যে অধিকার রয়েছে কি জীবন, স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, এই অধিকারগুলোকে সংরক্ষিত করা, এটা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য। আইনের অনুশাসন, যেটা বললাম সকলের জন্য সমান আইন প্রযোজ্য হবে।
3 বহুদলীয়তা ও সংখ্যালঘু সুরক্ষা। সংখ্যাগরিষ্ঠের শাসন হলেও সংখ্যালঘুর অধিকার সংরক্ষিত। যদিও সংখ্যাগরিষ্ঠের ভোটেই কিন্তু জয়ী হয়ে সরকার বা দলটা গঠিত হয়, তা সত্ত্বেও কিন্তু সংখ্যালঘুর অধিকারও কিন্তু সেই জায়গাতে সুরক্ষিত হবে। সরকার কিন্তু গরিব বা যারা মেহনতি রয়েছে বা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে তাদেরকে কিন্তু সরকার মানে বঞ্চিত করতে পারবে না তাদের অধিকার থেকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাদের অধিকারকে কিন্তু সুরক্ষিত করতে হবে সকলের আগে। ঠিক আছে। 4 নম্বর, স্বাধীন গণমাধ্যম সরকারকে দায়বদ্ধ রাখে। 5 নিয়মিত নির্বাচন সরকারের পরিবর্তন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত। 5 বছর পর পর সরকারটা পরিবর্তন হতে পারে, আবার সেম সরকারই থাকতে পারে, এবং সেখানে কিন্তু জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচন হওয়াটাই স্বাভাবিক বা নিশ্চিত রয়েছে। তাহলে উদারনৈতিক গণতন্ত্রটা কি, কোথা থেকে তার মানে সৃষ্টি, ইউরোপ থেকে কোন সময়ে সপ্তদশ থেকে অষ্টদশ সময় তার মূলত বৈশিষ্ট্যটা কি রয়েছে সেটা আমরা জানলাম। এবার বৈশিষ্ট্যের সঙ্গে অনেকটাই কিন্তু যুক্ত রয়েছে কি সুবিধা। কি সুবিধা রয়েছে? মূলত নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিতই হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য। যেটা বললাম, সরকারের উপর জনগণের নিয়ন্ত্রণ থাকে। অবশ্যই সরকারের উপর জনগণের নিয়ন্ত্রণ থাকবে, কারণ যে জনগণ ভোট দিয়ে সরকারটা গঠন করছে সেখানে যদি কোনো প্রতিনিধি বা কোনো মন্ত্রী কোনো ধরনের যে সংবিধান বিরোধী বা কোনো ধরনের আচরণ বা ভুল কোনো কাজ বা অপরাধমূলক কোনো কাজ যদি সংগঠিত করে, সেখানে কিন্তু জনগণ কিন্তু সেখানে কিন্তু উচ্ছেদ কিন্তু করতে পারে। তো স্বাভাবিক সরকারের উপর জনগণের নিয়ন্ত্রণ থাকে, সরকার কিন্তু মানে ইনডাইরেক্টলি ভাবে জনগণের কাছে কিন্তু কি থাকে, জবাবদিহি করতে হয়। স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার সেখানে কিন্তু প্রতিষ্ঠিত হয় উদারনৈতিক গণতন্ত্রে। এই উদারনৈতিক গণতন্ত্রের এত বৈশিষ্ট্য এবং সুবিধা থাকা সত্ত্বেও অবশ্যই তার কিছু সব দিক থেকে যে সবকিছু সুফল হবে বা সুবিধা হবে এরকমটা নয়, সঙ্গে কিন্তু সবকিছুর কুফলও কিন্তু রয়েছে। অসুবিধাটা কি? অতিরিক্ত স্বাধীনতা রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। স্বাভাবিক, যেখানে জনগণের স্বাধীনতাটা রয়েছে সরকার গঠন করা, সেই আমরা কিন্তু দেখতে পাই ভোটের আগ মুহূর্তে কিন্তু বিভিন্ন দল বা দলীয় কার্যকর্তারা যারা রয়েছে বা বিভিন্ন জোটের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব বা একটা বিরোধ কিন্তু সৃষ্টি হয়। কেন? কারণ সেখানে তারা বুঝতে পারছে যে তারা কিন্তু সরকারের জন্য কাজ করেনি, কোনো দল বুঝতে পারছে তারা সরকারের জন্য কাজ করেছে। সেক্ষেত্রে দুই দলের মধ্যে একটা বিরোধ বা দ্বন্দ্ব সৃষ্টি হয় যে এই সরকারটা যদি ফর্ম হয়ে যায় তাহলে তো সেটা জনগণের জন্য কাজ করবে, বা ফর্ম হয়ে গেলে অন্য একটা অপর সাইডের যে দল বা জোট রয়েছে সেটা তো ফর্ম হতে পারবে না। তো সেক্ষেত্রে যেহেতু অবাধ স্বাধীনতা রয়েছে, জনগণের একটা ভোটের অধিকার রয়েছে, সেই ক্ষেত্রে অবাধ স্বাধীনতা কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করে। রাজনৈতিক বিভিন্ন দল এবং দলীয় কার্যকর্তাদের মাধ্যমে বিশেষ করে আমরা কিন্তু ইলেকশন বা নির্বাচনের আগে এই দ্বন্দ্বটা দেখতে পাই। ওকে, এটা একটা ড্রব্যাকস। নীতি গ্রহণ প্রক্রিয়া ধীরগতি হতে পারে। নীতি গ্রহণ প্রক্রিয়া ধীরগতি হতে পারে মানে কি, একটা 5 বছরের কিন্তু নির্বাচন হয়ে থাকে, একটা সরকার 5 বছর থাকে, তারপর তার 5 বছর পরে গিয়ে আমরা আবার নির্বাচনটা করতে পারি। তো নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এক্ষেত্রে কিছুটা ধীরগতি সম্পন্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, ফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো সরকার জনকল্যাণমূলক কাজ করে না। যখন তার আবার নেক্সট একটা টাইম চলে আসে নির্বাচনে, তখনই দেখবে কিন্তু সেই সরকারটা কিছু কিছু জনকল্যাণমূলক কাজ কিন্তু তখন করে ফেলে। উদাহরণ, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং জার্মানি, এগুলিতে আমরা কি দেখতে পাই? উদারনৈতিক গণতন্ত্র দেখতে পাই। ওকে, নেক্সট যেটা 4 নম্বর রয়েছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যেখানে সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সমতা এবং সমাজতান্ত্রিক নীতি বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়। সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল কথাটাই হচ্ছে, এবং এই যে সমাজতান্ত্রিক গণতন্ত্রটা সেটা মূলত লেনিনবাদ ও মার্ক্সবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠে। লেনিনবাদ
ও মার্ক্সবাদের উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে সমাজতান্ত্রিক গণতন্ত্রটা। এটা মূলত শ্রমজীবী যারা মানুষ রয়েছে, যারা কাজ করে খায় বা যারা গরিব মেহনতি মানুষ রয়েছে, তাদের জন্য সমাজতান্ত্রিক গণতন্ত্রটা। যদি বলে সমাজতান্ত্রিক গণতন্ত্রের মানে ভিত্তি কি বা কাদের নিয়ে বা কাদের উপর ডিপেন্ড করে গড়ে উঠেছে, সেটাকে আমরা বলবো কি সর্বহারার গণতন্ত্র। সর্বহারার গণতন্ত্র নামে পরিচিত রয়েছে এই সমাজতান্ত্রিক গণতন্ত্রটা। কেন? কারণ সমাজতান্ত্রিক নীতি বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়। মূল লক্ষ্য হলো দরিদ্র শ্রমজীবী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীদের কল্যাণ। সমাজতান্ত্রিক গণতন্ত্র লেনিনবাদ মার্ক্সবাদের উপর নির্ভর করে এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল ভিত্তি বা কাঠামোগী বা কিসের উপর নির্ভরশীল? সর্বহারা গণতন্ত্র এটাকে আমরা বলতে পারি। কিসের উপর নির্ভরশীল? এর মূল লক্ষ্য হচ্ছে যারা গরিব শ্রমজীবী এবং জনসংখ্যায় কম বা গরিব রয়েছে, পিছিয়ে পড়া মানুষ বা গোষ্ঠী রয়েছে, তাদের মঙ্গলার্থে কাজ করে, যেটার নামই হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। ওকে, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট কি? 19 শতকের মধ্যভাগে ইউরোপে শ্রমিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক চিন্তাধারার উত্থান। এটা ইম্পর্টেন্ট, ইউরোপে। ওকে, শ্রমিক আন্দোলন এটাও কিন্তু তারা মানে পিছিয়ে পড়া গোষ্ঠী রয়েছে। সোভিয়েত ইউনিয়ন, চীনা গণপ্রজাতন্ত্রী, কিউবা প্রাথমিকভাবে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদাহরণ। তাহলে সমাজতান্ত্রিক গণতন্ত্র আমরা কোথায় দেখতে পাই? যেখানে শ্রমজীবী মানুষদের, মেহনতি মানুষদের, সর্বহারা মানুষদের, দরিদ্র মানুষদের জন্য কাজ করে, এটাকে বলা হয় সমাজতান্ত্রিক গণতন্ত্র। তাই এটাকে বলা হয় সর্বহারার গণতন্ত্র। তো এটা কোথা থেকে মানে এই ধারণাটা উদ্ভব হয়েছে? ইউরোপে। কোথা থেকে? শ্রমিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক চিন্তাধারার উত্থান হয়েছে ইউরোপের শ্রমিক আন্দোলন থেকে। ওকে, নেক্সট, সোভিয়েত ইউনিয়নে, চীনা গণপ্রজাতন্ত্রীতে এবং কিউবা প্রাথমিকভাবে আমরা সমাজতান্ত্রিক গণতন্ত্র দেখতে পাই। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তবে আধুনিক সমাজতান্ত্রিক গণতন্ত্রে অনেক দেশ রাজনৈতিক স্বাধীনতা এবং ভোটাধিকার সংরক্ষণ করে। ওকে, নেক্সট কি রয়েছে? সমাজতান্ত্রিক গণতন্ত্রের বৈশিষ্ট্য অর্থনৈতিক সমতা, সম্পদ এবং সুযোগের সমবন্টন। মানে এই যে সম্পদ রয়েছে বা টাকা পয়সা রয়েছে, সেখানে যারা গরিব রয়েছে তাদের মধ্যে সমভাবে বণ্টিত করা, সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং বাসস্থানের অধিকার নিশ্চিত করা। কাদের জন্য? যারা সমাজে সর্বহারা, মেহনতি, দরিদ্র মানুষ, তাদের জন্য। জনগণের অংশগ্রহণ, নীতি ও কর্মসূচি গ্রহণে জনগণের মত গ্রহণ করা হয়। নেক্সট, সংখ্যালঘু ও শ্রমজীবী শ্রেণীর সুরক্ষা, যেটা বললাম। নিয়মিত নির্বাচন এবং সরকারি দায়বদ্ধতা, এগুলি হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্রের কিন্তু বৈশিষ্ট্য। সুবিধা কি রয়েছে? দারিদ্র ও সামাজিক বৈষম্য কমাতে সেটা সাহায্য করে, যেহেতু এটা সমাজের যে দরিদ্র বা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের উপর কিন্তু ফোকাস করে গঠিত, তাই দরিদ্র এবং সামাজিক বৈষম্য দূর হয়। জনগণের মৌলিক চাহিদা পূরণে সহায়ক। সরকার জনগণের কল্যাণমুখী নীতি প্রণয়নে বাধ্য থাকে। সমাজতান্ত্রিক গণতন্ত্রে যে সংখ্যাগরিষ্ঠ বা ধনী লোক যারা রয়েছে তাদের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে যারা পিছিয়ে বা মেহনতি মানুষ, গরিব দরিদ্র যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু চিন্তা করে সমাজতান্ত্রিক গণতন্ত্র। অসুবিধা, রাজনৈতিক স্বাধীনতা সীমিত হতে পারে। কেন? কারণ যেহেতু তারা পিছিয়ে পড়া রয়েছে, দরিদ্র রয়েছে, তারা মানে কি তারা অজ্ঞ, এতটা শিক্ষিত নয়, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক স্বাধীনতা তাদের থেকে কিছুটা হলেও কমে যায়। সম্পদের সুষম বন্টন কার্যকর ভাবে না হলে উন্নয়নটা ধীর হয়। উদাহরণ, সোশ্যাল ডেমোক্রেটিক দেশ নরওয়ে, সুইডেন, ডেনমার্কে আমরা দেখতে পাই সমাজতান্ত্রিক গণতন্ত্র। মূল সমাজতান্ত্রিক গণতন্ত্রের দেশ বলতে চীন, কিউবা, ভিয়েতনাম ইম্পর্টেন্ট। মূল সমাজতান্ত্রিক দেশ রয়েছে চীন, কিউবা এবং ভিয়েতনাম। ওকে, তাহলে আমরা এই যে সমাজতান্ত্রিক গণতন্ত্র বলো বা উদারনৈতিক গণতন্ত্র, প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র, সেটার মধ্যে আমরা যদি একটা বেসিক কিছু দেখি সেটা হচ্ছে কি জনগণ, আরেকটা হচ্ছে সাম্যতা। যদি সাম্য থাকে তাহলে কিন্তু পরোক্ষ বলো বা প্রত্যক্ষ গণতন্ত্র বলো সেটা কিন্তু মানে সংগঠিত হয়। ওকে, তাহলে এখানে নেক্সট কি বলছে? আমরা 4 ধরনের যে গণতন্ত্র রয়েছে সেটা সুবিধা অসুবিধা, তার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বৈশিষ্ট্য জানলাম।
এখন হচ্ছে গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ধারণা কি কি রয়েছে। জনগণ সর্বোত্তম বা সার্বভৌম ক্ষমতার উৎস, এটা আমি এখনই বললাম। সংবিধান গণতন্ত্রের ভিত্তি, সংবিধানই গণতন্ত্রের ভিত্তি, মানে কি গণতন্ত্রের মধ্যে যেখানে জনগণ নীতি নির্ধারণ না করে সেটা প্রতিনিধি নির্বাচন করবে, সেখানে কিন্তু প্রতিনিধিরা নিজেদের মতো করে কিন্তু কোনো আইন কানুন বানাতে পারবে না, সেটা অলরেডি সংবিধানে লিপিবদ্ধ আছে। আইন কানুন, নিয়ম নীতি শৃঙ্খলা সবকিছু সংবিধান অ্যাকর্ডিংয়ে কিন্তু আমরা চলি, তাই এখানে কিন্তু সংবিধানই প্রধান। গণতন্ত্রের ভিত্তির মধ্যে সংবিধানই কিন্তু প্রধান রয়েছে। আইনের অনুশাসন, যেটা সর্বজনীন, সকলের ক্ষেত্রে সমানভাবে আইনটা প্রযোজ্য হবে। নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত হয়। বহুদলীয় ব্যবস্থা ও বিরোধী দলের ভূমিকা তো থাকেই, কারণ এই যে গণতন্ত্রের মধ্যে, পরোক্ষ গণতন্ত্রের মধ্যে যে সরকারটা গঠিত হবে, স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে বা বিরোধিতা করে আরেকটা কিন্তু বিরোধী দল থাকবেই। যদি সেই দলটা না থাকে, কারণ এই যে সরকারটা গঠিত হবে সেটা কিন্তু স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে, ঠিক আছে, যেমন খুশি তেমন করবে। মত প্রকাশ, সংবাদ মাধ্যম, ধর্ম সংগঠনের স্বাধীনতা থাকে। নিয়মিত নির্বাচন সংগঠিত হয়, মানে একটা সময় অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। এটাই হচ্ছে গণতন্ত্রের বা ডেমোক্রেসির মূল বৈশিষ্ট্য। ওকে, নেক্সট, গণতন্ত্র কেবল শাসন ব্যবস্থা নয়, জীবনধারা। গণতন্ত্র এমন জীবন ব্যবস্থা যেখানে পারস্পরিক সহনশীলতা, মতের ভিন্নতার প্রতি শ্রদ্ধা, মানবাধিকারের মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়। তাই একে শুধু রাজনৈতিক কাঠামো নয়, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের প্রতিফলনও কিন্তু বলা হয়। মূলত ঘুরিয়ে ফিরিয়ে সবকিছুর মধ্যে কিন্তু একটা কথাতেই আসছে, শুধুমাত্র এখানে জনগণ হচ্ছে মেইন। জনগণের মতের প্রতি শ্রদ্ধা, মানবাধিকার শ্রদ্ধা, তার সামাজিক রাজনৈতিক শিক্ষাগত সর্বদিক থেকে জনগণদের যে অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, সেটার কথাই কিন্তু এখানে বলছে। ওকে, নেক্সট, গণতন্ত্রের সংজ্ঞা। গণতন্ত্র এমন একটি, আগে একবার দেখেছিলাম, এটা আবার রিপিট হয়েছে, রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত এবং জনগণ প্রত্যক্ষ বা প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। এটি শুধু একটি শাসন ব্যবস্থা নয়, বরং একটি জীবন দর্শন এবং সামাজিক মূল্যবোধ। গণতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ, এটা আগের স্লাইডেও দেখেছি। ডেমোস জনগণ, ক্রেটোস শাসন বা ক্ষমতা, অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। ওকে, নেক্সট হচ্ছে গণতন্ত্রের কি রয়েছে, প্রাচীন সংজ্ঞা। ওকে, গণতন্ত্রের কেউ সংজ্ঞা যে দিয়ে গেছেন গণতন্ত্রের পক্ষে, আমি কিন্তু পক্ষে যারা দিয়েছিলেন সেখানে কিন্তু আমি জে.এস. মিল, লেস্কি কি বলেছেন, আব্রাহাম লিঙ্কন কি বলেছেন, তোমরা আশা করি জে.এস. মিলেরটা এবং লেস্কিরটা লিখে রেখেছো। তারা গণতন্ত্রের পক্ষে কিন্তু যুক্তি দিয়েছেন। ওকে, তিনজনেরটাই কিন্তু ইম্পর্টেন্ট। গণতন্ত্রের প্রাচীন সংজ্ঞা দিয়েছিলেন এরিস্টটল। কি বলেছিলেন, গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে। খুব ইম্পর্টেন্ট, এরিস্টটল বলেছিলেন এমন একটা শাসন ব্যবস্থা যেখানে বেশিরভাগ জনগণ শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করবে, মানে ভোট দিয়ে সরকার গঠন করবে, বা এই যে ভোট দেওয়া সেটার মধ্যে অংশগ্রহণ করবে সংখ্যাগরিষ্ঠতা, জনগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। যদি এই লাইনটা দিয়ে বলে এটা কার উক্তি, এরিস্টটলের উক্তি। ওকে, বা বলতে পারে গণতন্ত্রের প্রাচীন সংজ্ঞা দিয়েছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী, এখান থেকে আমরা পেলাম এরিস্টটল। নেক্সট কি রয়েছে, প্লেটো। গণতন্ত্র হলো এমন এক শাসন যেখানে স্বাধীনতা ও সমতা সর্বোচ্চ মূলে প্রতিষ্ঠিত রয়েছে। ওকে, প্লেটো বলেছেন। নেক্সট, আধুনিক সংজ্ঞা কে দিয়েছিলেন, যেটা বললাম আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট সংজ্ঞাটি দিয়েছিলেন। কে, আব্রাহাম লিঙ্কন। সর্বোৎকৃষ্ট সংজ্ঞাটি কে প্রদান করেছিলেন, আব্রাহাম লিঙ্কন। ওকে, কি বলেছিলেন, ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের কল্যাণে নিবেদিত সরকার। ওকে, আধুনিক সংজ্ঞার মধ্যে যেমন আরো দুইজন রয়েছে, নামগুলো লিখতে পারো, কার্ল পপার বা সুমপিটার, তারাও কিন্তু গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা দিয়েছিলেন। ওকে, তারাও কিন্তু গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা দিয়েছিলেন। ওকে, নেক্সট যেমন লর্ড ব্রাইস, এটা লর্ড হবে না, লর্ড ব্রাইস, গণতন্ত্র হলো এমন সরকার যেখানে সর্বাধিক সংখ্যক মানুষ
সর্বাধিক সুযোগ ভোগ করে থাকে। গান্ধীজি গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা দিয়ে কি বলেছিলেন? গণতন্ত্র হলো জনগণের সেবার নাম, যেখানে দুর্বলতম মানুষের কণ্ঠস্বরও মূল্যবান, যেখানে সংখ্যাগরিষ্ঠতা থাকবে, ধনী মানুষ জ্ঞানী গুণী মানুষ থাকবে, কিন্তু যারা মেহনতি গরিব দুর্বল দরিদ্র তাদেরও কিন্তু কণ্ঠস্বর থাকবে। মানে কণ্ঠস্বর মানে কি? যেখানে তারা বলার বা মতামত পতাকা প্রকাশ করার সুযোগ থাকবে। তারা কি বলেছেন? গণতন্ত্রের কিন্তু আধুনিক সংজ্ঞা। সংজ্ঞার আলোকে গণতন্ত্রের মূল দিকটা আমরা কি পেলাম? গণতন্ত্রের বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণ করে কিছু দিক পাওয়া যায়। কি? জনগণ সার্বভৌমত্ব, অর্থাৎ কি? এখানে জনগণই চূড়ান্ত ক্ষমতার উৎস। প্রতিনিধিত্বমূলক শাসন, জনগণ নির্বাচনের মাধ্যমে রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করে। জনস্বার্থে সরকার, সরকার কেবল জনগণের কল্যাণেই কাজ করবে। অধিকার স্বাধীনতা রক্ষা, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করবে। সমতা, আইনের চোখে সকলই সমান, অর্থাৎ আইনের অনুশাসন প্রচলিত হবে। এবং অংশগ্রহণ, জনগণের মতামত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ কিন্তু থাকে জনগণের। ওকে, সংজ্ঞাগুলো থেকে গণতন্ত্রের কিছু দার্শনিক উপলব্ধি রয়েছে। গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়, এটি মানে স্বাধীনতা, ন্যায় বিচার এবং অবশ্যই সহনশীলতা, সামাজিক সমতা, মানবিক মর্যাদা। তাই একে বলা হয় একটি জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ। ঠিক আছে, শুধুমাত্র জনগণের ভোটার অধিকার রয়েছে, ভোট দিল, সরকার গঠিত হলো, সরকার তাদের জন্য কাজ করলো বা করলো না, এরকম নয়। এটা একটা স্বাধীনতা রয়েছে, যেখানে প্রত্যেকটি মানুষ ন্যায় বিচার পাবে, সহনশীলতা থাকবে, সামাজিক ক্ষেত্রে সাম্যতা বা সমতা, যেটা মেইন গণতন্ত্রের ক্ষেত্রে মেইন, এবং প্রতিটি মানুষ একে অপরকে সম্মান করবে। এটি কিন্তু একটা জীবন বলতে পারে। এটাই হচ্ছে কি গণতন্ত্র। ওকে, গণতন্ত্রের অর্থ, এটা রিপিট হয়েছে, গণতন্ত্রের আক্ষরিক অর্থ হচ্ছে জনগণের শাসন। এখন হচ্ছে মূল অর্থটা কি? গণতন্ত্র হলো এমন রাজনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। জনগণ সরাসরি বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনে অংশগ্রহণ করে। বিস্তৃত অর্থে গণতন্ত্র কেবল একটি শাসন ব্যবস্থাই নয়, বরং একটি সামাজিক মূল্যবোধ এবং জীবন দর্শন। এতে স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা নিশ্চয়তা প্রদান করা হয়। ওকে, এটাই হচ্ছে গণতন্ত্র সম্পর্কে আমরা এত কিছু পড়লাম। এটার মূল অর্থটাই কিন্তু রয়েছে এখানে, যেখানে স্বাধীনতা থাকবে, সাম্য থাকবে, সম্মান থাকবে, ভ্রাতৃত্ব বোধ থাকবে। এটাই হচ্ছে কিন্তু মূল বৈশিষ্ট্য। নেক্সট আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আমরা এখানে রয়েছে, একটু দেখে নিই। রাজনৈতিক কি রয়েছে বৈশিষ্ট্য? রাজনৈতিক বৈশিষ্ট্য হলো সেই বৈশিষ্ট্য যা শক্তি এবং ক্ষমতার উৎস, সরকারি কাঠামো, নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক অংশগ্রহণ সংক্রান্ত। এটা রয়েছে কি? 1 নম্বর জনগণের সার্বভৌমত্ব। এটার মধ্যে গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণই রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত উৎস। নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার গঠন করে, তার নীতি, কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখে। আমরা যদিও আগে একবার গণতন্ত্রের বৈশিষ্ট্যটা একটু মানে সিঙ্গেল বা একটা লাইনে পড়েছিলাম, এখন এখানে গণতন্ত্রের আলাদা আলাদাভাবে কিছু বৈশিষ্ট্য পড়ছি। কেন? কারণ গণতন্ত্রের ক্ষেত্রে রাজনৈতিকভাবে কি কি বৈশিষ্ট্য রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে হয়েছে জনগণের সার্বভৌমত্ব। এগুলির মধ্যে জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করে যে সরকার তাদের স্বার্থ ও চাহিদা অনুযায়ী কাজ করবে। ওকে, এটা হচ্ছে রাজনৈতিকভাবে বৈশিষ্ট্য রয়েছে, যেটা প্রথম বৈশিষ্ট্য জনগণের সার্বভৌমত্ব। উদাহরণ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। এখানে জনগণ নিয়মিত নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচন করে। প্রাচীন এথেন্সেও নাগরিকরা সরাসরি অংশগ্রহণ করে। আমি যেটা বললাম, নাগরিকরাই মানে জনগণরাই মেইন। ওইখানে তারা কি করত? আইন প্রণয়ন করত। কি গুরুত্ব রয়েছে? সরকারের ক্ষমতা কেন্দ্রীভূত নয়, জনগণই শাসনের মূল নিয়ন্ত্রণ। স্বৈরতন্ত্র ও ক্ষমতার অপব্যবহার রোধ করাই হচ্ছে কি গণতন্ত্রের মূল কথা। স্বৈরতান্ত্রিক মানে নিজের ইচ্ছা মতো করা, এবং যে ক্ষমতার অপব্যবহার সেটাকে রোধ করাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সবকিছুর কথা একটাতেই আসছে। নেক্সট বৈশিষ্ট্য, প্রতিনিধি সরকার। আধুনিক গণতন্ত্রে জনগণ সরাসরি শাসনে অংশগ্রহণ করে না, বরং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে অংশগ্রহণ করে। প্রতিনিধি সংসদ, বিধানসভা বা মন্ত্রিসভা গঠন করে জনগণের পক্ষে নীতি প্রণয়ন ও শাসন পরিচালনা করে।
উদাহরণ, ভারতীয় সংসদ, যুক্তরাষ্ট্রের কংগ্রেস। নির্বাচিত প্রতিনিধি জনগণের ভোট ও মতকে প্রতিফলিত করে। এর কি গুরুত্ব রয়েছে, মানে প্রতিনিধিত্বমূলক সরকারের কি গুরুত্ব? বড় জনসংখ্যা বিস্তৃত দেশে কার্যকর হয়। স্বাভাবিকভাবেই এখন প্রতিটা দেশে কিন্তু জনসংখ্যা বেড়েছে, তাই সেখানে পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা সরকার রয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত রয়েছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে। 3 নম্বর বৈশিষ্ট্য, নিয়মিত নির্বাচন। এগুলি তো গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতেই পাই, যেহেতু ভারতও একটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়, যা অবাধ এবং নিরপেক্ষ। নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার পরিবর্তন বা পুনর্বিকরণ করতে পারে। উদাহরণ, ভারতের লোকসভা নির্বাচন প্রতি 5 বছর অন্তর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রতি 4 বছর অন্তর। মার্কিন যুক্তরাষ্ট্রে খেয়াল করবে এই দিকটা। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। জনগণ তাদের মত প্রকাশের মাধ্যমে শাসনের উপর প্রভাব ফেলে। সরকারের কর্মক্ষমতা উন্নত রাখতে উদ্দীপনা সৃষ্টি করে। নিয়মিত নির্বাচনী ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকে। আমাদের এখানে এখন বিজেপি দল, তাছাড়াও কিন্তু কংগ্রেস রয়েছে, বা আমাদের ত্রিপুরা রাজ্যে সিপিএম রয়েছে, একাধিক দল থাকবে। জনগণ বিভিন্ন দৃষ্টিকোণ নীতি বিবেচনা করে নিজের পছন্দের দল বা প্রার্থীকে নির্বাচন করতে পারে। এটা তো মেইন গণতন্ত্রের মূল কথাই এটা। ভারত কংগ্রেস, বিজেপি, তৃণমূল, অন্য আঞ্চলিক দলও কিন্তু রয়েছে, যেটা আমাদের অঞ্চলে যেমন ত্রিপুরা রাজ্যে সিপিএম। যুক্তরাজ্য কনজারভেটিভ, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক, এটা হচ্ছে যুক্তরাজ্যের মধ্যে উদাহরণ। গুরুত্ব কি রয়েছে? বহুদলীয় ব্যবস্থার নির্বাচন প্রক্রিয়ায় বিকল্প ও প্রতিযোগিতা নিশ্চিত হয়। সরকারের কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পায়। সংখ্যালঘুদের চাহিদা এবং স্বার্থ প্রতিফলিত হয় বহুদলীয় ব্যবস্থায়। ওকে, নেক্সট হচ্ছে সাংবিধানিক শাসন। গণতন্ত্র সংবিধানের ভিত্তিতে চলে, মানে সংবিধানের নিয়ম নীতি অনুযায়ী। সংবিধান নাগরিকদের অধিকার, কর্তব্য, সরকারের ক্ষমতা সীমাবদ্ধ করে। সংবিধানই সরকারের জন্য মূল নিয়ম নির্ধারণ করে। উদাহরণ, ভারতীয় সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান। গুরুত্ব, সরকারকে আইনের প্রতি দায়বদ্ধ করে। স্বৈরতন্ত্র ও ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করে। সাংবিধানিক শাসন যে বৈশিষ্ট্যটা রয়েছে, এটার গুরুত্ব এবং উদাহরণ রয়েছে এটা। ওকে, নেক্সট বৈশিষ্ট্যটা যেটা রয়েছে, সামাজিক বৈশিষ্ট্য। সামাজিক বৈশিষ্ট্য হলো গণতন্ত্রের সেই বৈশিষ্ট্য যা সমাজে সমতা, স্বাধীনতা, অংশগ্রহণ, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করে। তার মধ্যে থেকে কি রয়েছে? 1 নম্বর বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে সমতা, অর্থাৎ কি ইকুয়ালিটি, সাম্য। আইন এবং রাষ্ট্রের দৃষ্টিতে সব মানুষ সমান। জাত, ধর্ম, লিঙ্গ, ভাষা, সামাজিক অবস্থার ভিত্তিতে বৈষম্য বা পার্থক্য করা যাবে না। ওকে, উদাহরণ কি রয়েছে? ভারতীয় সংবিধান আর্টিকেল 14, এটাতে কি রয়েছে? আর্টিকেল 14তে আইনের চোখে সকলেই সমান অধিকার থাকবে। ওকে, নির্বাচন ও চাকরি ক্ষেত্রে সামাজিক বৈষম্য দূরীকরণ। গুরুত্ব, সামাজিক সংহতি বৃদ্ধি, বৈষম্য এবং অন্যায় এগুলিকে কমানো। এগুলি যে আমরা বিস্তৃতভাবে পড়ছি, যদিও আমাদের ক্লাসটা একটু বেশি হচ্ছে বা দীর্ঘ হচ্ছে, কিন্তু এগুলি থেকে কিন্তু গণতন্ত্রের যেহেতু কনসেপ্ট, মিনিং এবং বৈশিষ্ট্য চাইছে, তো সেই ক্ষেত্রে আমরা 4 ধরনের যে গণতন্ত্র রয়েছে তার বৈশিষ্ট্য তো পড়লাম, কিন্তু সঙ্গে গণতন্ত্রের যে মূল ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, এটা কিন্তু এই স্লাইডটাতে রয়েছে। যদিও পূর্বে আমরা আলোচনা করেছি, কিন্তু সেটা একটু শর্টলি ছিল, এটা আমরা বিস্তৃতভাবে এখানে আলোচনা করে দিলাম, যেগুলো ক্যারেক্টারিস্টিক চেয়েছে। সাম্য, নেক্সট হয়েছে কি? ফ্রিডম। সামাজিকভাবে থাকতে গেলে আমাদের কি লাগবে? সমতা, স্বাধীনতা। নাগরিকরা মত প্রকাশ, ধর্ম, সংগঠন, সংবাদ মাধ্যমে স্বাধীনতা ভোগ করে। গণতন্ত্রে সরকারের ভূমিকা হলো নাগরিকদের স্বাধীনতা সুরক্ষিত করা। উদাহরণ, সংবাদ মাধ্যম স্বাধীনতা। জনগণ সরকারের সমালোচনা ও নীতি সমালোচনা করতে পারে। ধর্মীয় স্বাধীনতা, প্রত্যেক নাগরিক নিজের ধর্ম পালন করতে পারে। ওকে, গুরুত্ব হচ্ছে কি? মানবাধিকার সংরক্ষণ, সমাজ স্বাধীন চিন্তা এবং সংস্কৃতির বিকাশ, এগুলি হচ্ছে স্বাধীনভাবে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য। ওকে, অংশগ্রহণের সুযোগ রয়েছে। জনগণ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার রাখে।
নির্বাচন, রেফারেন্ডাম, সংগঠন সমিতিতে অংশগ্রহণ গণতন্ত্রের হচ্ছে কি মূল ভিত্তি। এগুলি আমরা সবগুলি জানি, সবগুলি আমরা বুঝি, কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে সেই যে গণতন্ত্রের বৈশিষ্ট্যটা রয়েছে সেটা একটু ভালোভাবে বা আলাদা করে ডিসকাস আমরা করে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ইউরোপ এবং উত্তর আমেরিকার নাগরিকরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। ভারতের নাগরিকরা সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও অংশগ্রহণ করে। কারণ বৈশিষ্ট্যগুলি কেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা জায়গার নাম কেন ইম্পর্টেন্ট, একটা যে কোনো রাষ্ট্রের নাম দিয়ে বলতে পারে সেখানে কি ধরনের গণতন্ত্র রয়েছে বা গণতন্ত্রের যেহেতু বৈশিষ্ট্য চেয়েছে তাই তিনটা অপশনের মধ্যে কিন্তু গণতন্ত্রের কিছু ডিফারেন্ট বা একটু কঠিন ধরনের কিন্তু বৈশিষ্ট্য থাকবে, দিয়ে বলবে কি 4 নম্বরের উপরের সবকটি, তাই সেখানে কিন্তু উপরের সবকটি দিতে হবে যদি তিনটা অপশনই গণতন্ত্রের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে। 2 হচ্ছে গুরুত্ব, নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল করে। নীতি প্রণয়নে জনগণের চাহিদা প্রতিফলিত হয়। ওকে, নেক্সট হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা। সংখ্যাগরিষ্ঠ শাসন থাকলেও লঘুদেরও অধিকার থাকবে। সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষা, ধর্ম, ভাষা, সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা। উদাহরণ ভারতীয় সংবিধান, সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন ও শিক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের মধ্যে নাগরিক অধিকার আন্দোলনের মাধ্যমে সংখ্যালঘুদের সমান অধিকার প্রতিষ্ঠা। গুরুত্ব সমাজের ন্যায় এবং সাম্য নিশ্চিত, সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং বৈষম্য প্রতিরোধ করা হচ্ছে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য। 3 নম্বরটা হচ্ছে নৈতিক ও দার্শনিক বৈশিষ্ট্য। এর আন্ডারে কি কি বৈশিষ্ট্য রয়েছে? গণতন্ত্রের নৈতিক বৈশিষ্ট্য আইনের অনুশাসন, মানবাধিকার রক্ষা, ন্যায় বিচার, সহনশীলতা ও আপোষ। আইনের শাসন থাকবে, কি কি রয়েছে? আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, কেউ আইনের ঊর্ধ্বে উঠবে না, সরকারের ক্ষমতা সীমিত ইত্যাদি। ওকে, উদাহরণ আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, সকলের জন্য আদালতে গিয়ে কিন্তু তারা স্বাধীনভাবে বিচার পাবেন। ওকে, রাষ্ট্রনায়ক ও সরকার কর্মকর্তা ও আইনের আওতায়। রাষ্ট্রনায়ক এবং সরকারি কর্মকর্তারাও কিন্তু আইনের সে আওতায় রয়েছে, তারাও কিন্তু যদি অপরাধমূলক কোনো কাজ করে সেখানে তাদেরও কিন্তু শাস্তি হয়। স্বৈরতন্ত্র এবং ক্ষমতার অপব্যবহার সেখানে রোধ হয়, সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে সেখানে। ওকে, তাহলে প্রত্যেকটা যে গণতন্ত্র। আচ্ছা, নেক্সট রয়েছে মানবাধিকার রক্ষা, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার ইত্যাদি নিশ্চিত করা। নাগরিকদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা, যেমন ভারত সংবিধানের মৌলিক অধিকার রক্ষা করেছে। আন্তর্জাতিকভাবে ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এগুলি কি করছে? মানবাধিকার রক্ষা করছে। নেক্সট হচ্ছে কি ন্যায় বিচার, জাস্টিস। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ন্যায় বিচার গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণ সরকারের নীতি এবং কার্যক্রমে সমান সুযোগ পায়। উদাহরণ স্কুল, কলেজ, চাকুরিতে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার। সরকারি প্রকল্পে দরিদ্র এবং সংখ্যালঘু জনগোষ্ঠীদের সুবিধা রয়েছে। আমাদের উপরে যে টপিকগুলো রয়েছে এটাই হচ্ছে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য। এই গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যের মধ্যে যেমন ন্যায় বিচার থাকে, সাম্য থাকে, সৌভ্রাতৃত্ব থাকে, আইনের অনুশাসন থাকে, এটা গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য। তার আন্ডারে বিতর্কত কিন্তু এই টপিকগুলিও কিন্তু আমাদের জানতে হবে। ওকে, নেক্সট হচ্ছে সহনশীলতা ও আপোষ। ভিন্ন মতকে সহনশীলভাবে গ্রহণ, আপোষের মাধ্যমে রাজনৈতিক এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণ করা, এটাও কিন্তু গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য। সংসদীয় বিতর্ক ও আইন প্রণয়নে বিরোধী দলের মত গ্রহণ। আন্তর্জাতিক কূটনৈতিক রাজনৈতিক সমঝোতা থাকে। ওকে, নেক্সট হচ্ছে সারসংক্ষেপটা কি রয়েছে? গণতন্ত্রের অর্থ হলো জনগণের শাসন জনগণের জন্য। এর বৈশিষ্ট্যগুলি কি? রাজনৈতিক দিক থেকে জনগণের সার্বভৌমত্ব, প্রতিনিধি সরকার, নিয়মিত নির্বাচন, বহুদলীয় ব্যবস্থা, সাংবিধানিক শাসন, এটা প্রত্যেকটাই কিন্তু গণতন্ত্রের বৈশিষ্ট্য। সামাজিক ক্ষেত্রে সমতা, স্বাধীনতা, অংশগ্রহণের সুযোগ, সংখ্যালঘু সুরক্ষা, প্রত্যেকটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য। নৈতিক, দার্শনিক, আইনের শাসন, মানবাধিকার রক্ষা, ন্যায় বিচার, সহনশীলতা, আপোষ, এগুলি কিন্তু গণতন্ত্রের। এটা আবার শর্ট করে কিন্তু তোমাদেরকে একটা সাম আপ করে এই জায়গাটাতে দেওয়া হবে। এই বৈশিষ্ট্যগুলো গণতন্ত্রকে অন্য শাসন ব্যবস্থা থেকে আলাদা করে এবং সমাজে স্থায়ী শান্তি, ন্যায়, সমতা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে।
আধুনিক রাষ্ট্রে গণতন্ত্র কেবল শাসন ব্যবস্থা নয়, এটি একটি জীবন দর্শন যা নাগরিকদের দায়িত্ব, অধিকার ও স্বাধীনতার সুষম ভারসাম্য রক্ষা করে। এবার হচ্ছে আমরা জেনে নিলাম গণতন্ত্র সম্পর্কে প্রত্যেকটা জিনিস আজকের ক্লাসে কিন্তু রয়েছিল, যদিও বিস্তৃতভাবে আলোচনা করা রয়েছে। যেহেতু ক্যারেক্টারিস্টিক চেয়েছে গণতন্ত্রের, সেই কারণে 4টা গণতন্ত্রের আমরা বৈশিষ্ট্য জানলাম, সঙ্গে গণতন্ত্রের যে মূল বৈশিষ্ট্যের সঙ্গে এই মূল বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত কি কি ছোট ছোট বৈশিষ্ট্য বা পয়েন্ট রয়েছে সেটা কিন্তু জানতে হবে, এই যে পূর্বের যে স্লাইডগুলো রয়েছে। এই গণতন্ত্রের উপর কয়েকটা কোয়েশ্চেন দেখে নিচ্ছি। গণতন্ত্র শব্দের উৎস কোথা থেকে? গ্রিক শব্দ ডেমোস ক্র্যাটোস থেকে, যার অর্থ জনগণের ক্ষমতা বা জনগণের শাসন। গণতন্ত্রের সহজ অর্থ জনগণের শাসন। প্রথম গণতান্ত্রিক ব্যবস্থা কোথায় হয় বা প্রত্যক্ষ গণতন্ত্র? গ্রিসের অ্যাথেন্স নগরীতে। আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্রটা কি? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমি কিন্তু জে.এস. মিল আর লেস্কিটাও লিখিয়ে দিয়েছি। এরিস্টটলের মতে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের জনগণের শাসন, ইম্পর্টেন্ট। প্লেটোর মতে গণতন্ত্রের মূল হচ্ছে স্বাধীনতা, সাম্য, এটাও ইম্পর্টেন্ট। সরাসরি গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য জনগণ সরাসরি আইন প্রণয়নে অংশগ্রহণ করে। প্রতিনিধি মানে পরোক্ষ গণতন্ত্র, নির্বাচন প্রতিনিধি থাকে পরোক্ষ গণতন্ত্রের মধ্যে। আধুনিক যুগে কোন দেশে গণভোটের মাধ্যমে সরাসরি গণতন্ত্র হচ্ছে? যেটা বর্তমানে রয়েছে কি? সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র। উদারনৈতিক গণতন্ত্রের প্রধান গুরুত্ব কোথায় দেওয়া হয়? মানবাধিকার, স্বাধীনতা রক্ষায়। সমাজতান্ত্রিক হচ্ছে সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক সাম্যতা। যারা গরিব রয়েছে, পিছিয়ে পড়া রয়েছে, তারা যাতে ন্যায় পায় এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের সমতা থাকে। ভারতের শাসন ব্যবস্থা কোন ধরনের গণতন্ত্রের উদাহরণ? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের উদাহরণ। গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার উৎসকে জনগণ। গণতন্ত্র কেবল শাসন ব্যবস্থা নয়, এটি আর কি? এটি একটি জীবন ব্যবস্থা, অর্থাৎ যেখানে সাম্য, সমতা, সৌভ্রাতৃত্ব, মত প্রকাশের স্বাধীনতা সবকিছু নিয়ে কিন্তু একটা জীবনের মতোই চলবে। গণতন্ত্রের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য কি? আইনের অনুশাসন। গণতন্ত্র শব্দের উৎস কোথা থেকে? গ্রিক ভাষা থেকে, ডেমোস এবং ক্রেটোস থেকে। ওকে। গণতন্ত্রের আক্ষরিক অর্থ কি? জনগণের শাসন। গণতন্ত্রের মূল অর্থ কি? রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। জনগণ সরাসরি বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনে অংশগ্রহণ করবে। আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা অনুযায়ী গণতন্ত্র, এই কোশ্চেনটা হয়তো বা রিপিট হয়েছে। নেক্সট 20 নম্বর কি রয়েছে? গণতন্ত্র সর্বোচ্চ ক্ষমতার উৎসকে, এটা তো মূল কথাই বললাম, যেটা হচ্ছে কি? জনগণ। নেক্সট 21, প্রতিনিধি সরকারের বৈশিষ্ট্য কি? জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনে অংশগ্রহণ করবে। নিয়মিত নির্বাচনের উদ্দেশ্য কি? সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা ও জনগণকে শাসনে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া। গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থার কি গুরুত্ব রয়েছে? বিকল্প ও প্রতিযোগিতা নিশ্চিত করা, সংখ্যালঘুর স্বার্থ প্রতিফলিত করা। সাংবিধানিক শাসনের ভূমিকা কি? সরকারের ক্ষমতা সীমিত করা, নাগরিক অধিকার সুরক্ষিত করা হচ্ছে সাংবিধানিক মানে গণশাসনের ভূমিকা। ওকে। নেক্সট হচ্ছে সামাজিক বৈশিষ্ট্যের মূল ভিত্তি কি? সমতা, স্বাধীনতা, অংশগ্রহণ, সংখ্যালঘু সুরক্ষা। গণতন্ত্রের স্বাধীনতার অর্থ কি? মত প্রকাশ, ধর্ম, সংবাদ মাধ্যম ও সংগঠনের স্বাধীনতা। আইনের শাসনের মূল নীতি কি? আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটাই হচ্ছে আইনের অনুশাসন, রুল অফ ল। মানবাধিকার রক্ষায় গণতন্ত্র কি নিশ্চিত করে? জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার। রাজনৈতিক বৈশিষ্ট্যের প্রথম শর্ত কি? জনগণের সার্বভৌমত্ব। ওকে। তাহলে এই ছিল আজকের ক্লাসের গণতন্ত্র সম্পর্কে যে প্রথম ইউনিটের প্রথম টপিক, যে গণতন্ত্রের বৈশিষ্ট্য, কনসেপ্ট এবং ধারণা। যদিও ক্লাসটা একটু বড় হয়েছে, কারণ তোমাদেরকে একটু জানতে হবে বিস্তৃতভাবে, কারণ যেহেতু অল্প বিস্তর রয়েছে গণতন্ত্র সম্পর্কে সিলেবাসে, তাই কোথা থেকে একটা ডিপলি গিয়ে পড়লেই ভালো, কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই গণতন্ত্র থেকে। আশা করি গণতন্ত্র সম্পর্কে মানে প্রত্যক্ষ পরোক্ষ যে 4 ধরনের গণতন্ত্র রয়েছে, বিশেষ করে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য, সবগুলি বিষয় তোমাদের আজকে ক্লিয়ার হয়েছে ক্লাসে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই টপিক থেকে যে লাস্ট পার্টটা রয়েছে, অর্থাৎ নিড এবং আর্গুমেন্ট অফ ডেমোক্রেসি, এটা নিয়ে আমরা আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো করে এসটিজিটির জন্য প্রিপারেশন করো, সঙ্গে তো আমরা আছি। ততক্ষণ সবাই ভালো থাকবে। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়েও আমি আসবো।
থ্যাংক ইউ সবাইকে।